আজকে আমরা ভাইবার মোটামুটি সব ক্লাস শেষ করে ফেলবো আশা করি। হ্যাঁ, শেষের দিকে যে কোশ্চেন গুলো আছে এমসিকিউ কোশ্চেন, আসলে এই কোশ্চেনের অ্যান্সার করা খুব ডিফিকাল্ট, কারণ এখানে তো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, সেগুলোর উত্তর দেওয়া আসলে এগুলো ফার্স্ট পার্টের প্রশ্ন কিছু, এগুলো আমি দেখি যতটুকু পারবো। মনে হয় এগুলো আসলে খুব দরকার নেই, রিচার্জ করে তারপরে আমাদের জানতে হবে। তো আমি এখন এখান থেকে আমরা এর আগে এখানে আবার ছিলাম সেদিন, আমরা এই প্রশ্ন থেকে শুরু করি। যে 45 ইয়ার্স ফিমেল প্রেজেন্টেড উইথ কমপ্লিট প্যারালাইসিস অফ রাইট সাইড অফ ফেস, হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? তাহলে কমপ্লিট প্যারালাইসিস যদি হয় ফেসে, তার মানে রাইট সাইড অফ ফেস, হ্যাঁ, রাইট সাইডের ফেসিয়াল পলসি। রাইট সাইডের ফেসিয়াল পলসি আমরা জানি যে দুই রকমের আছে। হ্যাঁ, একটা আপার মোটর ফেসিয়াল পলসি আর একটা লোয়ার মোটর ফেসিয়াল পলসি। আপার মোটর ফেসিয়াল পলসি হচ্ছে যে শুধুমাত্র লোয়ার হাফ অফ ফেস ইনভলভমেন্ট হয়, আর এখানে বলছে যে কমপ্লিট প্যারালাইসিস অফ রাইট সাইড অফ ফেস, তার মানে এটা লোয়ার মোটর ফেসিয়াল পলসি। তাহলে এটা লোয়ার মোটর ফেসিয়াল পলসি। তাহলে হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে লোয়ার মোটর ফেসিয়াল পলসি। হ্যাঁ, ঠিক আছে, লোয়ার মোটর ফেসিয়াল পলসি। আর যদি শুধুমাত্র লোয়ার হাফ অফ ফেস ইনভলভমেন্ট হতো, তাহলে আমরা বলতাম যে আপার মোটর ফেসিয়াল পলসি। ঠিক আছে। আচ্ছা, হোয়াট মে বি দ্য সাইট অফ লেশন? আচ্ছা, সাইট অফ লেশন হবে যে আমাদের যে পন্সে 7 ক্রেনিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস থেকে শুরু করে একদম ফেসিয়াল মাসল পর্যন্ত, নিউরোমাসকুলার জাংশন এবং মাসল, ফেসিয়াল মাসল পর্যন্ত যে আমাদের পাথওয়ে আছে, পাথওয়ের যে কোনোখানে লেশন হলে হতে পারে এটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা লেশনটা? যদি পন্সে লেশন হয় তাহলে আমরা পাবো যে ইপসিল্যাটারাল ফেসিয়াল নার্ভ পলসি, লোয়ার মোটর টাইপ, অ্যান্ড কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া থাকবে। ঠিক আছে, কন্ট্রাল্যাটারাল, এটাকে আমরা বলি মিলার গুবলার সিনড্রোম। এটা ব্রেন স্টিম সিনড্রোম, স্ট্রোকে পাওয়া যায়। যে ইপসিল্যাটারাল লোয়ার মোটর টাইপ ফেসিয়াল নার্ভ পলসি উইথ কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া। আচ্ছা, এরপরে যদি আউটসাইড অফ দা ইয়ে হয়, যেমন সিপি অ্যাঙ্গেলে যদি লেশন হয়, তাহলে আমরা ওখানে সিপি অ্যাঙ্গেলে মানে সেরিবেলো পন্টাইন অ্যাঙ্গেল, সেখানে লেশন হলেও 7 নার্ভ পলসি হবে, মানে আউটসাইড অফ দ্য ব্রেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু 7 নার্ভের সাথে 8 নার্ভও ইনভলভমেন্ট থাকবে। হ্যাঁ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ ইনভলভমেন্ট থাকবে। এই জন্য পেশেন্ট ভার্টাইগো, তারপরে ডেফনেস এগুলো নিয়ে আসবে। হ্যাঁ, এবং ফিফথ অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ফিফথ ক্রেনিয়াল নার্ভও ইনভলভমেন্ট হবে। তাহলে আমাদের এইভাবে আমরা ইয়ে করবো। হ্যাঁ, এরপরে যদি আরো দূরে রিলেশন হয়, সেটা আমরা বুঝতে পারবো যে যদি ফেসিয়াল ক্যানালের যদি নার্ভ টু দ্য কর্ডা টিম্পানির প্রক্সিমালি ইনভলভমেন্ট হয়, তাহলে আমাদের হাইপার অ্যাকুসিস হবে, হাইপার অ্যাকুসিস থাকবে। ঠিক আছে। আর যদি ডিস্টাল টু দ্য নার্ভ টু দ্য কর্ডা টিম্পানি, নার্ভ টু দ্য স্টেবিডাস যদি হয়, ডিস্টাল টু দ্য নার্ভ টু দ্য স্টেবিডাস, তাহলে আমাদের হাইপার অ্যাকুসিস থাকবে না পেশেন্টের। ঠিক আছে। আচ্ছা, আর যদি প্রক্সিমাল টু দ্য নার্ভ টু দ্য ইয়ে হয় কর্ডা টিম্পানি, তাহলে আমাদের টেস্ট সেন্সেশন লস হবে টু দ্য সাইড অফ দ্য লেশন। হ্যাঁ, রাইট সাইডে টেস্ট সেন্সেশনটা থাকবে না। তো এটা আমাদের মনে রাখতে হবে যে এইভাবে আমরা ইয়ে করবো। টেস্ট সেন্সেশন যদি না থাকে, তাহলে আমরা মনে করব যে এটা নার্ভ টু দ্য কর্ডা টিম্পানি প্রক্সিমালি ইনভলভমেন্ট, নট ডিস্টালি। হ্যাঁ, প্রক্সিমালি ইনভলভমেন্ট আছে। ঠিক আছে। আবার প্যারোটিড আমরা জানি যে তোমার ফেসিয়াল স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বের হয়ে, ফেসিয়াল ক্যানাল থেকে স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বের হয়ে ফেসিয়াল নার্ভ প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ইয়ে হয়, ইন করে, প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে যায়, ঢুকে, তারপরে ওখান থেকে 5টা ব্রাঞ্চ। হ্যাঁ, তো সেখানে প্যারোটিডে যদি টিউমার থাকে, তাহলে প্যারোটিড গ্ল্যান্ডুলেশন হতে পারে, হলেও ফেসিয়াল নার্ভ পলসি হতে পারে। ঠিক আছে। তবে মোস্ট কমন কজ অফ লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি হচ্ছে, আমরা জানি যে মোস্ট কমন কজ হচ্ছে সেটা বেলস পলসি। ঠিক আছে, বেলস পলসি হচ্ছে এটা ইডিওপ্যাথিক ফেসিয়াল নার্ভ পলসি, লোয়ার মোটর টাইপ। ঠিক আছে, ইউজুয়ালি ফেসিয়াল ক্যানালে হয়। এটা প্যারা ইনফেকশন বা পোস্ট ইনফেকশন, ভাইরাল ইউজুয়ালি মনে করা হয় যে, যদিও ইডিওপ্যাথিক, যেটা একটা ভাইরাল ইনফেকশনের সাথে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস
ইনফেকশনের সাথে একটা রিলেশন আছে। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম যে 45 ইয়ার্স ফিমেল presented with complete paralysis of right side of face. What is your clinical diagnosis? তাহলে যদি কমপ্লিট প্যারালাইসিস হয় তাহলে আমরা বলবো লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি। হ্যাঁ, লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াস থেকে শুরু করে একদম নিউরোমাসকুলার জাংশন এবং ফেসের ফেসিয়াল মাসল ইনভলভমেন্ট, যে কোনো জায়গায় ইনভলভমেন্ট হলেই এটা হতে পারে, এইটা সমস্যা হতে পারে। হ্যাঁ, তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোথায় প্রবলেম? কোথায় প্রবলেম এটা বোঝার উপায় হচ্ছে যে আমি যদি যদি বলি যে পন্সে ফেসিয়াল ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস, 7 ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস লেশন হলে পন্সিলেশন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে রাইট সাইডে যদি পন্সিলেশন হয় তাহলে রাইট সাইডে ফেসিয়াল লোয়ার মোটর টাইপ ফেসিয়াল নার্ভ পলসি হবে, আর লেফট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করবে। তো এটাকে আমরা বলি ক্রস প্যারালাইসিস, আর একটা নাম, বা ব্রেন স্টিম সাইন বলি। হ্যাঁ, ব্রেন স্টিমুলেশন এরকম ক্রস প্যারালাইসিস হয়। ইপসিল্যাটারাল ক্রেনিয়াল নার্ভ পলসি থাকে, আর কন্ট্রাল্যাটারাল যে 45 ইয়ার্স ফিমেল প্রেজেন্টেড উইথ কমপ্লিট প্যারালাইসিস অফ রাইট সাইড অফ ফেস। হ্যাঁ, হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? ক্লিনিক্যাল ডায়াগনোসিস এ লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি। সাইট অফ লেশনটা বের করা বললাম যে যদি ব্রেন স্টিমুলেশন হয় তাহলে পন্সিলেশন হবে। আমরা জানি যে 7 ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস থেকে পন্সে। হ্যাঁ, তাহলে ইপসিল্যাটারাল ফেসিয়াল লোয়ার মোটর টাইপ ফেসিয়াল নার্ভ পলসি হবে, ফেসিয়াল পলসি, আর কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, এটাকে বলে মিলার গুবলার সিনড্রোম। এছাড়া সিপি অ্যাঙ্গেলে লেশন হতে পারে। সিপি অ্যাঙ্গেলে লেশন হলে আমাদের হবে যে যেটা তোমার সিজনের সাথে 7 ক্রেনিয়াল নার্ভের সাথে 8 নার্ভ লেশন থাকবে। তাহলে পেশেন্ট ভার্টাইগো, ফেসিয়াল নার্ভ উইকনেস, ফেসিয়াল উইকনেস এর সাথে ভার্টাইগো, এছাড়া ডেফনেস নিয়ে আসতে পারে ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য 8 ক্রেনিয়াল নার্ভ, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। এছাড়া অপথেলমিক ডিভিশন অফ দ্য 5th ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হবে। তাহলে পেশেন্টের কর্নিয়াল রিফ্লেক্স থাকবে না, এবং আপার মানে ফেসের আপার কপালে ফোরহেডের যে ফেসিয়াল সেন্সেশন, যেটা আমরা যেটাকে বলি অপথেলমিক ডিভিশনের যে সেন্সরি ইয়েটা, অপথেলমিক ডিভিশন আমরা জানি পিওর সেন্সরি নার্ভ, এবং এটা ইনভলভমেন্ট হলে সেন্সেশন অল্টার্ড বা লস হবে। ঠিক আছে, এছাড়াও এরপরে হতে পারে আমাদের এটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে যদি ফ্র্যাকচার হয় তাহলে 7-8 ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হবে, দুইটা থাকে। এছাড়া ফেসিয়াল ক্যানাল লেশন হলে শুধুমাত্র 7 নার্ভ ইনভলভমেন্ট হয়। সেক্ষেত্রে আমাদের ফেসিয়াল নার্ভের যদি নার্ভ টু দ্য স্টিবিডাস এর প্রক্সিমাল ইনভলভমেন্ট হয় তাহলে আমাদের পেশেন্টের হাইপারএকুসিস ডেভেলপ করবে, হাইপারএকুসিস নার্ভ টু দ্য স্টিবিডাস। হ্যাঁ, কিন্তু যদি নার্ভ টু দ্য স্টিবিডাস এর যদি ডিস্টালি ইনভলভমেন্ট হয় তাহলে কিন্তু হাইপারএকুসিস হবে না। আবার যদি নার্ভ টু দ্য কর্ডা টিম্পানি আছে, যেটা টেস্ট সেন্সেশন দেয়, নার্ভ টু দ্য কর্ডা টিম্পানি যদি ইনভলভমেন্ট হয় তাহলে আমাদের পেশেন্ট কি নিয়ে আসবে? তাহলে লস অফ সেন্সেশন অফ টেস্ট অফ দ্য রাইট সাইড, রাইট টাঙে সেন্সেশন, এন্টিরিয়র 2/3 টাঙের এন্টিরিয়র 2/3 সেন্সেশন লস হবে। ঠিক আছে, তাহলে সেইভাবে আমাদের পেশেন্টের প্রেজেন্টেশন হবে নার্ভ টু দ্য কর্ডা টিম্পানি যদি প্রক্সিমালি ইনভলভমেন্ট হয়। আর ডিস্টালি হলে তাহলে আমাদের সেন্সেশন ইনট্যাক্ট থাকবে। এভাবে আমরা এরপরে প্যারোটিড গ্ল্যান্ডের লেশন হলে আমরা প্যারোটিড সোয়েলিং পাবো, বা প্যারোটিড টিউমার আর প্যারোটিড গ্ল্যান্ডও দেখবো। ঠিক আছে, সেই এইভাবে আমরা ইয়ে করবো। এবং মোস্ট কমন কজ অফ আমি বলছিলাম যে রাইট লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি হচ্ছে বেলস পলসি। এটা ইডিওপ্যাথিক 7 ক্রেনিয়াল নার্ভ পলসি, সাধারণত প্যারা ইনফেকশন বা পোস্ট ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশনের পরে হয়। হ্যাঁ, এবং এটা ম্যানেজমেন্ট হচ্ছে যে কি কারণে, হোয়াট ইজ দ্য কজ, সেটা আমরা দেখব। যদি বেলস পলসি হয় তার চিকিৎসা হচ্ছে এক ধরনের, সেটা আমরা একটু পরে আলোচনা করব। বেলস পলসির ট্রিটমেন্ট হচ্ছে আমরা বলবো একটু পরে। আচ্ছা, তাহলে আর একটা পেশেন্ট, নেক্সট কোশ্চেন হচ্ছে ইয়াং পেশেন্ট complaining of sudden deviation of his angle of mouth from last night with inability to masticate and spitting properly. How will you differentiate lower motor type from upper motor type facial palsy? তাহলে আমি একটু বলছি, in case of lower motor type facial palsy, whole face will be involved. ঠিক আছে, complete paralysis of the face, one half of face, এটা হচ্ছে লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি। আর আপার মোটর টাইপ ফেসিয়াল পলসিতে কি হবে?
শুধুমাত্র অনলি লোয়ার হাফ অফ ফেস ইনভলভমেন্ট হবে। আপার মোটর ফেসিয়াল পলসিতে লোয়ার হাফ অফ ফেস ইনভলভমেন্ট হবে। ঠিক আছে, এইটা আমরা মনে রাখবো যে লোয়ার মোটর ফেসিয়াল পলসিতে হোল ফেস, এটা হচ্ছে লোয়ার মোটর, যেহেতু অ্যাকচুয়ালি এটা নিউক্লিয়াস থেকে শুরু করে ডিস্টালি যে কোনো জায়গায় লেশন হলে হতে পারে। আর আপার মোটরটা হয় এটা সুপ্রা নিউক্লিয়াসের উপরে, সাধারণত সেরিব্রাল কর্টেক্সে অথবা ইন্টারনাল ক্যাপসুলে লেশন হলে হতে পারে হয়। হ্যাঁ, আপার মোটর ফেসিয়াল পলসি। নেম দ্য কজ অফ লোয়ার মোটর ফেসিয়াল পলসি। কি বলছে নেম? আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্সিয়েটটা জানলাম যে লোয়ার মোটর ফেসিয়াল পলসিতে হোল ফেস ইনভলভমেন্ট হবে, আর আপার মোটর ফেসিয়াল পলসিতে লোয়ার হাফ অফ ফেস ইনভলভমেন্ট হবে। নেম দ্য কজ অফ লোয়ার মোটর ফেসিয়াল পলসি। তাহলে কি কজ হতে পারে, যেটা বললাম এর আগে আমি আলোচনা করেছি। গিভ দ্য ট্রিটমেন্ট অফ বেলস পলসি। বেলস পলসি ট্রিটমেন্ট আমরা জানি যে এটা ইডিওপ্যাথিক এবং ইউজুয়ালি সেলফ লিমিটিং। সাধারণত 1-2 মাসের মধ্যে বা ম্যাক্সিমাম 3 মাসের মধ্যেই মোর দেন 90% পেশেন্ট কমপ্লিটলি রিকভার করে। এই ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা শর্ট কোর্স স্টেরয়েড দিই, প্রেডনিসোলোন আমরা 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে দিই। এর সাথে আমরা অ্যান্টিভাইরাল দেওয়া হয়। অ্যান্টিভাইরাল নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, কেউ বলে যে অ্যান্টিভাইরালের রোল নেই, আবার কেউ দিতে বলে যে অ্যান্টিভাইরাল দিলে, স্টেরয়েডের সাথে অ্যান্টিভাইরাল দিলে পেশেন্টের আউটকাম ভালো হয়। এক সময় ডেভিডসনেও ছিল যে অ্যান্টিভাইরাল দেওয়ার কথা, এখন রিসেন্ট অবশ্যই অ্যান্টিভাইরালের কথা বলে যে অ্যান্টিভাইরাল দিয়ে বেনিফিট পাওয়া যায় না। হ্যাঁ, অ্যান্টিভাইরাল আমরা সাধারণত আমরা অ্যাসাইক্লোভির দিতে পারি 400 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি ফর 7 days, 5 to 7 days। হ্যাঁ, অথবা ভালাসাইক্লোভির 500 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 5 to 7 days। তাহলে স্টেরয়েড আমরা দিব প্রেডনিসোলোন, আর আমরা আরেকটা দিই যে অ্যান্টিভাইরাল দিতে পারি, আর নিউরোভিটামিন, এবং খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা টেন্স থেরাপি আছে ট্রান্সকিউটিনিয়াস নার্ভ স্টিমুলেশন থেরাপি, ফেশিয়াল নার্ভকে স্টিমুলেশন দেওয়া হয়, সেটা দিলে দেখা গেছে যে ইমপ্রুভমেন্ট খুব রিকভারটা খুব তাড়াতাড়ি হয়, আর্লি রিকভার হয়। আচ্ছা, তো এটা একটা গেল বেলস পলসি। আর হচ্ছে আর একটা জিনিস খুঁজতে হবে যে বেলস পলসির পেশেন্ট যদি আসে, তাহলে তো পেশেন্টের কিন্তু অনেক সময় ডায়াবেটিস থাকে, ডায়াবেটিক পেশেন্টের বেলস পলসি হয় বেশি। হ্যাঁ, সো আমাদের ডায়াবেটিসটা সার্চ করতে হবে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পার্টিকুলারলি যদি পেশেন্ট আফটার দ্য এজ অফ 25 ইয়ার্স পরে আসে, হ্যাঁ, বা 20 ইয়ার্স, এবং ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে কিনা আমরা নিব, এবং ডায়াবেটিসের আছে কিনা এটা ইনভেস্টিগেশন করব। আচ্ছা, how will you differentiate between delirium and dementia? delirium and dementia আমরা জানি delirium হচ্ছে acute confusional state, এটাকে বলি আমরা delirium একটা হচ্ছে acute confusional state, পেশেন্ট কনফিউজ থাকে, দ্যাট মিন্স, বাট এটা ট্রানজিয়েন্ট এবং রিভার্সিবল হবে। ঠিক আছে, রিভার্সিবল যে আমাদের পেশেন্টের যে কনফিউশনাল স্টেট থাকবে, পেশেন্ট অল্টার্ড কনসাসনেস বা তার ট্রানজিয়েন্ট কগনিটিভ ফাংশন ইম্পেয়ারমেন্ট হবে, ট্রানজিয়েন্ট এন্ড রিভার্সিবল, এবং এটা অবশ্যই রিভার্সিবল হবে, রিভার্সিবল কগনিটিভ ডিসফাংশন বলে ডেলিরিয়ামকে। হ্যাঁ, আর ডিমেনশিয়াতে হচ্ছে ডিমেনশিয়া আমাদের আছে যে এটা ইরিভার্সিবল deterioration of cognitive function, irreversible and progressive loss of cognitive function। ঠিক আছে, উইদাউট ইম্পেয়ারমেন্ট অফ অ্যারোজালটা কিন্তু ঠিক থাকবে, মানে অল্টার্ড কনসাসনেস কিন্তু হবে না পেশেন্ট। হ্যাঁ, এখানে যেটা হবে ট্রানজিয়েন্ট অল্টার্ড কনসাসনেস বা ট্রানজিয়েন্ট পেশেন্টের কনফিউশনাল স্টেট হবে, এবং এটা রিভার্সিবল হবে ডেলিরিয়াম। আর ডিমেনশিয়া হবে যে ডিমেনশিয়া হচ্ছে এটা প্রোগ্রেসিভ ডিটোরিয়েশন অফ দ্য কগনিটিভ ফাংশন। আমাদের যে কগনিটিভ ফাংশনটা আছে, আমাদের মেমোরি আছে, আমাদের ইন্টেলেকচুয়াল যে লেভেলটা আছে, এগুলো ডিটোরিয়েট করবে পেশেন্টের। হ্যাঁ, ঠিক আছে, বিহেভিয়ার, এগুলো ডিটোরিয়েশন, ডোমাইন গুলো যেগুলো আছে, পার্সোনালিটি, এগুলো ডিটোরিয়েট করবে, বাট কনসাসনেস লস হবে না বা কনসাসনেস অল্টার্ড হবে না। ঠিক আছে, ডিমেনশিয়া এটা।
ঠিক আছে। তো আর ডেলেরিয়ামটা তো সাধারণত কিছু ইয়ে থাকে, যেমন ডিমেনশিয়া রোগী ডেলেরিয়াম হয়, তারা ভার্নারেবল বেশি থাকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা ইয়ে। আহ, এবং এটা রিভার্সিবল, ডেলিরিয়ামটা হচ্ছে রিভার্সিবল কন্ডিশন। আর ডিমেনশিয়া হচ্ছে ইউজুয়ালি ইরিভার্সিবল, কিন্তু ইউজুয়ালি, বাট কিছু কিছু কজ আছে, কিছু কিছু কন্ডিশন আছে রিভার্সিবল কজ অফ ডিমেনশিয়া। যেমন আমরা বলতে পারি হাইপোথাইরয়েডিজম, নিউট্রিশনাল ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, ব্রেন টিউমার, সাবডুরাল হেমাটোমা। হ্যাঁ, তারপরে আমাদের নর্মাল প্রেশার হাইড্রোকোপ্লাস, এগুলো কিন্তু রিভার্সিবল কজ অফ ডিমেনশিয়া। তো আমরা এটা পরবর্তীতে আমরা ডেলিরিয়াম এবং ডিমেনশিয়া নিয়ে দেখি, যদি সম্ভব হয় আমরা ক্লাস নিব, তখন আরো ডিটেলস আমরা আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা। A patient come to you with complaint that he forgets telephone number, ঠিক আছে, অ্যাড্রেস, cannot recognize on people, but that means পেশেন্টের এটা ডিমেনশিয়া পেশেন্ট। he has আচ্ছা, এরপরে আছে কি যে he has he goes out for market but eventually reach, আচ্ছা, what is your diagnosis? Diagnosis patient is dementia. Diagnosis হবে dementia. আচ্ছা, what may be the cause? আচ্ছা, may be the cause. Cause অনেক cause আছে আমরা জানি, but most two common cause is the, আমাদের মনে রাখতে দুইটা কমন কজ হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ, কমন কজ, দুইটা কমন কজ। অনেকগুলো আমরা ডিমেনশিয়া যখন পড়বো তখন দেখবো যে বেশ কিছু কজ আছে, এর মধ্যে রিভার্সিবল কিছু কজ আছে, ইরিভার্সিবল বা ডিজেনারেটিভ কন্ডিশন আছে, ইরিভার্সিবল কজ আছে। এর মধ্যে সবচেয়ে কমন কজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন বাংলাদেশ, আমাদের দেশেও দুইটা কজ আছে। একটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ, আর দুই নম্বর হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া, বা আমরা একটা ইয়ে বলি যে মাল্টি ইনফ্যাক্ট ডিমেনশিয়া। হ্যাঁ, আচ্ছা। হুইচ ড্রাগ ইজ ইউজ? হুইচ ড্রাগ ইজ ইউজ? আমরা কোলিনিস্টারেজ ইনহিবিটর সাধারণত ডিমেনশিয়া ইউজ করি, বা আমরা সিওএমপি ইনহিবিটর, এমএনডি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করি। হ্যাঁ, ড্রাগ, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা কোলিনিস্টারেজ ইনহিবিটরের মধ্যে রিভাস্টিগমিন ইউজ করি, হ্যাঁ, ডোনেপেজিল ইউজ করি, ঠিক আছে। আর এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে আমরা মেমান্টিন হাইড্রোক্লোরাইড ইউজ করি। আচ্ছা, এবার আসি, এ পেশেন্ট প্রেজেন্টেড উইথ হাই ফিভার অ্যান্ড অল্টার্ড কনসাসনেস। ফিভার উইথ অল্টার্ড কনসাসনেস, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় থাকে, ফিফথ ইয়ারেও থাকে। হোয়াট আর দ্য পসিবিলিটি? তো একটা পেশেন্ট যদি হাই ফিভার উইথ অল্টার্ড কনসাসনেস নিয়ে আসে, তাহলে প্রথমে আমরা যেটা বলি যে পেশেন্টের একটা প্রথম ডায়াগনোসিস আমরা বলি এনকেফেলাইটিস। খুব শর্ট, 2 দিন 3 দিনের জ্বর, তার সাথে যদি পেশেন্ট এইভাবে আসে তাহলে আমরা বলি এনকেফেলাইটিস অথবা মেনিঙ্গো এনকেফেলাইটিস। একটা হতে পারে পেশেন্ট এনকেফেলাইটিস লিখতে পারি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মেনিঙ্গো এনকেফেলাইটিস, 3 নম্বর আমরা বলছি মেনিনজাইটিস উইথ কমপ্লিকেশন। হ্যাঁ, তাহলে পেশেন্ট একটু দেরি আসবে। মেনিনজাইটিসের সাথে যদি হাইপোনাট্রিমিয়া থাকে তাহলে অল্টার্ড কনসাসনেস হবে। মেনিনজাইটিসের সাথে যদি হাইড্রোকেফালাস থাকে তাহলে অল্টার্ড কনসাসনেস হবে। হ্যাঁ, মেনিনজাইটিসের সাথে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, ঠিক আছে, তাহলে অল্টার্ড কনসাসনেস হবে। আহ, এছাড়া হতে পারে সেরিব্রাল ম্যালেরিয়া। সেরিব্রাল ম্যালেরিয়া কিন্তু একটা এরকম একটা কন্ডিশন, হাই ফিভার উইথ অল্টার্ড কনসাসনেস, ঠিক আছে। 3-4 দিনের জ্বর উইথ অল্টার্ড কনসাসনেস যদি নিয়ে আসে পেশেন্টের, আমরা অবশ্যই সেরিব্রাল ম্যালেরিয়া একটা ডিফারেন্সিয়াল বলতে হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া, যে এখন যে কোভিড নিউমোনিয়া হচ্ছে, অনেক পেশেন্ট কিন্তু আসে হাই ফিভার উইথ অল্টার্ড কনসাসনেস, অথবা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, যে কোনো কারণে। ভাইরাল নিউমোনিয়া তো কোভিড নিউমোনিয়া, এছাড়া ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে যেটা হয় যে আমাদের সিভিয়ার নিউমোনিয়া আমরা যে ক্যাটাগরি করি, কার্ভ 65, সেটা দিয়ে আমরা দেখি যে সিআরবি 65 এর যদি স্কোর বেশি, তাহলে আমরা সিভিয়ার নিউমোনিয়া বলি। হ্যাঁ, সিভিয়ার নিউমোনিয়াতেও হাই ফিভার উইথ অল্টার্ড কনসাসনেস। অল্টার্ড কনসাসনেস এখানে হয় ডিউ টু হাইপোক্সিয়া, হাইপোক্সিয়ার কারণে হলে এগুলো হবে। তাহলে আমরা এটা বলতে পারি আবার প্রশ্নের উত্তর, হোয়াট আর দ্য পসিবিলিটিস? তাহলে একটা হতে পারে এনকেফেলাইটিস হতে পারে, 2 নম্বর মেনিঙ্গো এনকেফেলাইটিস হতে পারে, 3 নম্বর সেরিব্রাল ম্যালেরিয়া, 4 নম্বর বলবো আমরা যে
নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া। নিউমোনিয়া বললে সিভিয়ার নিউমোনিয়া বলা ভালো। মেনশন দ্য সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন। অর্থাৎ সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন হচ্ছে নেক রিজিডিটি এন্ড কার্নিক সাইন বা বুরজিনস্কি সাইন, তিনটা। নেক রিজিডিটি, কার্নিক সাইন এন্ড বুরজিনস্কি সাইন। ঠিক আছে, তাহলে নেক রিজিডিটি, কার্নিক সাইন এন্ড বুরজিনস্কি সাইন, এই তিনটা হচ্ছে আমাদের নেক রিজিডিটি। দেখে যে নেক ফ্লেকশন করে আমরা বালিশ সরাই, ফ্লেকশন করে দেখি নেক রিজিডিটি। কার্নিক সাইন আমরা পায়ে করে দেখি, এটা বেড সাইড, এগুলো তোমাদেরকে দেখাবে ওয়ার্ডে। হ্যাঁ, পাটাকে আমরা আগে হিপ ফ্লেক্স করি, তারপরে নিটাকে ফ্লেক্স করি, করে তারপরে আমরা নিটাকে এক্সটেন্ড করি, এক্সটেন্ড করে পেশেন্টের মুখের দিকে তাকাই যে পেশেন্ট পেইন ফিল করে কিনা, এবং আমরা যখন নিটা এক্সটেন্ড করব তখন আমরা রেজিস্ট্যান্স পাবো কিনা, এটা দেখা। এটা কার্নিক সাইন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুরজিনস্কি সাইন একটা আছে, যে যখন আমরা নেকটাকে ফ্লেক্স করব তখন আমরা দেখবো যে নেই দুটো ফ্লেক্স হয়ে আসবে, এটাকে বুরজিনস্কি সাইন বলে। আর নেক রিজিডিটি তো আমরা নেকটাকে ফ্লেক্স করে দেখি, যে নেক ফ্লেকশন করতে গেলে পেশেন্টের ফ্লেকশন হতে গেলে পেইন ফিল করবে এবং ডিফিকাল্ট টু ফ্লেক্স নেক, এটাকে বলে নেক রিজিডিটি, নেকটা রিজিড থাকবে। তাহলে সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন তিনটা, আমরা বলি নেক রিজিডিটি, কার্নিক সাইন এন্ড বুরজিনস্কি সাইন। আচ্ছা, আউটলাইন দ্য ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। তো এটা আমি আগের ক্লাসে বলছি, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ট্রিটমেন্ট ডেভিডসনে আছে, তোমরা বক্সটা দেখে নিতে পারবা ভালো করে, আমি গত ক্লাসে পুরোটাই বলেছিলাম। হ্যাঁ, a patient of 65 years was brought to the hospital with fever and unconsciousness for 2 days. What are the differential diagnosis? তাহলে এইগুলোই আমরা বলবো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ঠিক আছে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মধ্যে মেনিনজাইটিস হতে পারে, এনকেফালাইটিস হবে, ঠিক আছে, মেনিনগো এনকেফালাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া, আর এটা হতে পারে সিভিয়ার নিউমোনিয়া, তাই না? হাউ উইল ইউ ইনভেস্টিগেট সাচ এ কেস? তাহলে এই পেশেন্টের আমরা কিভাবে ইনভেস্টিগেশন করবো? তাহলে আমরা পেশেন্টের আগে আমরা দেখবো যে পেশেন্টের হিস্ট্রি নিব, যে ফিভারের কেমন, ঠিক আছে, তারপরে আমরা পেশেন্টের সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন আছে কিনা, ঠিক আছে, তারপরে তার আমরা এরপরে আমরা ব্লাড কাউন্ট করবো, চেস্ট এক্সরে করবো, তা নিউমোনিয়ার ফোকাস আছে কিনা, ঠিক আছে। এবং আমরা ব্রেন ইমেজিংও করবো, ব্রেন ইমেজিং করে আমরা দেখতে পারি যে তার এনকেফালাইটিস হলে আমরা যেমন হারপিস সিমপ্লেক্স এনকেফালাইটিস, টেম্পোরাল লোব ইনভলভমেন্ট হয়, বাইল্যাটারাল অথবা ইউনিল্যাটারাল হতে পারে। হ্যাঁ, একটা এমআরআই ব্রেন করতে পারি, এবং এমআরআই ব্রেনে যদি কোনো না পাইও যদি, তাহলে আমরা সিএসএফ স্টাডি, যদি আমাদের কন্ট্রাইন্ডিকেশন না থাকে সিএসএফ স্টাডি করবো। হ্যাঁ, তাহলে এই ইনভেস্টিগেশন এইভাবে আমরা করবো এই ধরনের। এছাড়া আমরা একটা আমরা ম্যালেরিয়াও এক্সপ্লোর করবো, আমরা থিক অ্যান্ড থিন ফিল্ম করতে পারি, ম্যালেরিয়া ফিল্ম করতে পারি, আইসিটি ফর ম্যালেরিয়া করতে পারবো। ওকে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আছে ম্যালেরিয়ার, এগুলো আমরা করতে পারি। তো আমাদের ক্লিনিক্যাল সাসপিশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করব। ঠিক আছে, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর, সিআরপি, তারপর একটা চেস্ট এক্সরে অবশ্যই করতে হবে, মেটাবলিক প্যারামিটার, ইলেকট্রোলাইট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট, এগুলো আমরা দেখব। তারপরে আমরা একটা ব্রেনের ইমেজিং করবো, এমআরআই ব্রেন, এনকেফালাইটিস। হ্যাঁ, এনকেফালাইটিস, তারপর আমরা সিএসএফ স্টাডি করবো, যে মেনিনজাইটিস হচ্ছে কিনা, বা এনকেফালাইটিসেও সিএসএফ এ সেল কাউন্ট বাড়বে, প্রোটিন বাড়বে। সিএসএফ আমরা পিসিআর করে ভাইরাল ডিটেকশন করতে পারি, ভাইরাল এনকেফালাইটিসে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইনভেস্টিগেশন করব। এবং ম্যালেরিয়ার আমরা জন্য ম্যালেরিয়ার আমরা ফিল্ম করতে পারি, পেরিফেরাল ফিল্ম ফর ম্যালেরিয়াল থিক অ্যান্ড থিন ফিল্ম, আমরা আইসিটি ফর ম্যালেরিয়া করতে পারবো, এন্ড র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আচ্ছা, 45 years male presented with unconsciousness, what may be the, এখানে কিন্তু আর জ্বর নাই, তাই না? তাহলে আনকনসিয়াসনেস পেশেন্টের কিছু ডিফারেন্সিয়াল যদি বলি, কি কি হতে পারে? তাহলে আমরা যেগুলো বললাম, একটা এনকেফালাইটিস হতে পারে, বা মেনিনগো এনকেফালাইটিস, ঠিক আছে, তো এখানে একটা আসবে কিন্তু স্ট্রোক আসবে, একটা হেমোরেজিক স্ট্রোকে, সাধারণত ইসকেমিক স্ট্রোকে আনকনসিয়াসনেস কিন্তু রেয়ার, হ্যাঁ, বাট হেমোরেজিক স্ট্রোকে একটা আনকনসিয়াসনেস হতে পারে। তা এছাড়াও হতে পারে সাব প্যারাকনয়েড হেমোরেজ, সাব প্যারাকনয়েড হেমোরেজ হতে পারে। তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, হাইপোনাট্রিমিয়া ইজ এ কজ অফ
আনকনসিয়াসনেস। সেরিব্রাল ম্যালেরিয়া আমি একটা বলেছি, এটা ফিভার থাকবে। এছাড়া পয়জনিং কিন্তু একটা মাথায় রাখতে হবে, পয়জনিং হ্যাঁ আনকনসিয়াসনেস এর কমন কজ আমাদের দেশের স্ট্রিট পয়জনিং হ্যাঁ করা হয়, এটাও মাথায় রাখতে হবে। তাহলে এই কজগুলো আমাদের বলতে হবে হ্যাঁ আনকনসিয়াসনেস পেশেন্টের। হাউ উইল ইউ ম্যানেজ হিম, একটা আনকনসিয়াস পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য তাহলে যেগুলো আমাদের প্রোটোকল আছে সেই অনুযায়ী আমরা ম্যানেজ করবো, ঠিক আছে। ম্যানেজমেন্টের প্রথমে আসবে এবিসি, এয়ারওয়ে ক্লিয়ার, হ্যাঁ তার ব্রিদিং ঠিক আছে, রেসপিরেটরি রেট দেখবো আমরা, অক্সিজেন স্যাচুরেশন দেখবো ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর পালস দেখবো, অ্যারিথমিয়া আছে কিনা, পালস স্টেবল কিনা, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা দেখবো হ্যাঁ, ঠিক আছে। তার পিপিল দেখবো, তারপর সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন আছে কিনা এগুলো দেখবো, ঠিক আছে। এগুলো দেখে তারপরে সেই অনুযায়ী পয়জনিং এর স্মেল আছে কিনা, এভাবে ইয়ে করে আমরা আগে ইটিওলজি সার্চ করবো এবং অ্যাকর্ডিংলি ম্যানেজ করবো। 50 years old male present with in emergency with loss of consciousness with altered unconsciousness for 5 hours, 5 ঘন্টায় হঠাৎ করে আনকনসিয়াস হয়ে গেছে হ্যাঁ। তাহলে এই পেশেন্টের কি কি হতে পারে, একটা হতে পারে স্ট্রোক, হ্যাঁ হেমোরেজিক স্ট্রোক আর সাবআরাকনয়েড হেমোরেজ। আচ্ছা 2 নম্বর হতে পারে যে তার হাইপোগ্লাইসিমিয়া, আনকনসিয়াসনেস কিন্তু এটাও আমি বলতে মেটাবলিক কজ, হাইপোগ্লাইসিমিয়া, হাইপোনাট্রিমিয়া হ্যাঁ, ঠিক আছে। ইউরেমিয়া, মেটাবলিক ইউরেমিয়াতেও কিন্তু এরকম হতে পারে, একটা পেশেন্টের সিকেডি পেশেন্ট বা একেআই এর পেশেন্ট ইউরেমিয়ার কারণে কিন্তু আনকনসিয়াসনেস হতে পারে হ্যাঁ। হেপাটিক এনকেফালোপ্যাথি অবশ্যই এটা মাথায় রাখতে হবে, হেপাটিক এনকেফালোপ্যাথি এই ধরনের পেশেন্টের, তাহলে এই ধরনের রোগ আছে কিনা তাহলে আমাদের ইয়ে করতে হবে হ্যাঁ। পয়জনিং মাথায়, এটাও খুবই ইম্পর্টেন্ট, পয়জনিং, পয়জনিং কিন্তু হ্যাঁ, পয়জনিং মাথায় রাখতে হবে আমাদের। তাহলে হোয়াট ক্লিনিক্যাল ইনফরমেশন উইল ইউ সার্চ ফর ইট ইটিওলজি, তাহলে আমরা পেশেন্টের যেমন পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, যদি ডায়াবেটিস থাকে তাহলে একটা হতে পারে ডায়াবেটিক কমা, ডায়াবেটিক কিটোএসিডোসিস হতে পারে ডিকে, ডায়াবেটিক কিটোএসিডোসিস বা হং হাইপারঅসমোলার নন কিটোটিক ডায়াবেটিক কমা, তাহলে এই দুটো একটা যে কোনো হতে পারে, অথবা ল্যাকটিক অ্যাসিডোসিসও হতে পারে। আচ্ছা 2 নম্বর হতে পারে যে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, তাহলে একটা হাইপারগ্লাইসেমিক কমা হতে পারে, হাইপোগ্লাইসেমিক। তো পেশেন্ট ডায়াবেটিক কিনা এটা আমরা প্রথমে নিব হ্যাঁ পেশেন্টের। 2 নম্বর পেশেন্টের ফিভার আছে কিনা, ফিভার থাকলে আমরা মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া এগুলো চিন্তা করবো হ্যাঁ। 3 নম্বর পেশেন্টের লিভার ডিজিজ আছে কিনা, তাহলে ইউরেমিক সরি তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি হ্যাঁ। তারপরে তার রেনাল ডিজিজ আছে কিনা, তাহলে আমরা তাই বলবো যে ইউরেমিক এনকেফালোপ্যাথি আছে হ্যাঁ। তার কোনো পেশেন্ট ড্রাগ অ্যাবিউজার আছে কিনা হ্যাঁ, ড্রাগ অ্যাবিউজার এরকম আছে কিনা হ্যাঁ, সেটা আমরা ইয়ে করবো। তারপরে সাইকোজেনিকও কিন্তু সবার শেষে একটা সাইকোজেনিক মনে রাখতে হবে হ্যাঁ, হিস্টেরিক, হিস্টেরিয়া, কনভার্সন ডিজঅর্ডার, কনভার্সন ডিজঅর্ডারও মাথায় রাখতে হবে যে কনভার্সন ডিজঅর্ডার তার সাইকিয়াট্রিক ইলনেস আছে কিনা, বা তার ফ্যামিলিয়াল বা পার্সোনাল ডিসহারমোনি আছে কিনা লাইফে এটাও মাথায় রাখতে হবে। and how will you manage this case, ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু কজ, প্রথমে যে আমরা এবিসি ম্যানেজমেন্ট করব, তারপরে অ্যাকর্ডিংলি কজ আইডেন্টিফাই করে কজের ম্যানেজমেন্ট করব। তাহলে 45 years old female got admitted in medicine department with unconscious state, what are the possibilities, outline plan, এগুলো তাহলে একই রকম প্রশ্ন। আচ্ছা তারপরে আমরা a patient present to you with flapping gait, short shuffling gait হ্যাঁ, সাপলিং গেট, শর্ট সাপলিং গেট, শর্ট সাপলিং গেট হ্যাঁ, শর্ট সাপলিং গেট যদি থাকে তাহলে আমরা যদি ট্রেমর, রেস্ট ট্রেমর এবং স্লো যদি গেট থাকে, স্লো সাপলিং, শর্ট সাপলিং গেট, তাহলে ডায়াগনোসিস হচ্ছে পার্কিনসন ডিজিজ। হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস, পার্কিনসন ডিজিজ। এই পেশেন্ট প্রেজেন্ট টু ইউ উইথ ডিসপেশিয়া, ডিসপেশিয়া মানে অ্যাফাসিয়া অর ডিসপেশিয়া, ঠিক আছে। প্রবলেম ইন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে প্রবলেম হলে আমরা সেটা কম্প্রিহেনশন অফ ল্যাঙ্গুয়েজ, প্রবলেম ইন কম্প্রিহেনশন, কথা বলতে না পারা, কথা বুঝতে না পারা, লিখতে না পারা, ঠিক আছে। এটা সবগুলোকে আমরা একসাথে ডিসপেশিয়া বলি হ্যাঁ। এক্সামিনেশন শো কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস, কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস মানে কোন দিকে লস, এটা অবশ্যই রাইট সাইডে লস হবে। রাইট সাইডে লস না হলে পেশেন্টের সাধারণত অ্যাফাসিয়া ডেভেলপ করে না, কারণ আমরা জানি যে লেফট হেমিস্ফিয়ার ডমিনেন্ট, ডমিনেন্ট হেমিস্ফিয়ার, ডমিনেন্ট হেমিস্ফিয়ারে ল্যাঙ্গুয়েজ এরিয়া থাকে, তাহলে এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে কিন্তু যে
যে ডোমিনেন্ট হেমিস্ফিয়ার ইনভলভমেন্ট হলো কিনা, which part of the brain is most likely be affected। তাহলে আমাদের লেফট হেমিস্ফিয়ারের এখানে ডিসপেশিয়া, এটা কোন ধরনের ডিসপেশিয়া? যদি এটা হয় যে মোটর ডিসপেশিয়া বা আমাদের বলি যে ব্রোকাস অ্যাফাসিয়া বা ডিসপেশিয়া, তাহলে আমাদের এটা ফ্রন্টাল লোব ইনভলভমেন্ট হবে। আর যদি বলি যে তার সেন্সরি ডিসপেশিয়া, তাহলে প্যারাইটো অক্সিপিটাল এরিয়া লোব লেফট হেমিস্ফিয়ারে ইনভলভমেন্ট হবে। হ্যাঁ, আর যদি দুইটা ইনভলভমেন্ট হয়, গ্লোবাল অ্যাফাসিয়া হয় বা গ্লোবাল ডিসপেশিয়া, তাহলে লার্জ লেশন ইনভলভ দ্য ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল লোব অ্যান্ড ফ্রন্টোপ্যারাইটাল লোব, পুরাটাই যদি ইনভলভমেন্ট হয় তাহলে আমরা তাহলে গ্লোবাল অ্যাফাসিয়া বা গ্লোবাল ডিসপেশিয়া নিয়ে প্রেজেন্ট করব। তার মানে লেফট হেমিস্ফিয়ার ইনভলভমেন্ট হবে এবং এটা ডিপেন্ড করবে যে কি ধরনের অ্যাফাসিয়া, এটা মোটর সেন্সরি নাকি গ্লোবাল অ্যাফাসিয়া। হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করবে যে কোথায় লেশন। যদি গ্লোবাল অ্যাফাসিয়া নিয়ে আসে তাহলে লার্জ লেশন, সাধারণত মিডল সেরিব্রাল আর্টারি টেরিটরি লেশন হলে গ্লোবাল অ্যাফাসিয়া হয়। সেক্ষেত্রে আমাদের ব্রোকাস অ্যাফাসিয়া ফ্রন্টাল লোবে থাকে, আর এদিকে সেন্সরি ভার্নিক্স এরিয়া যেটা সেটা থাকে প্যারাইটালের পিছনের দিকে একদম। হ্যাঁ, পোস্টিরিয়র পার্ট অফ দ্য প্যারাইটাল, আপার পার্ট অফ দ্য টেম্পোরাল অ্যান্ড ফ্রন্টাল পার্ট অফ দ্য অক্সিপিটাল লোব, ঠিক আছে, ওই জায়গাটা থাকে। হ্যাঁ, ভার্নিক্স এরিয়া লেফট হেমিস্ফিয়ার হবে এবং ওইভাবে ইনভলভমেন্ট হবে। এই পেশেন্ট প্রেজেন্ট টু ইউ উইথ ইম্পেয়ার্ড মেলোডি পারসেপশন, মিউজিক স্কিল, লস অফ নন ভার্বাল মেমোরি। তাহলে এই মেলোডি যেটা থাকে মিউজিক্যাল স্কিল অ্যান্ড মেমোরি, এটা সাধারণত থাকে নন ডমিনেন্ট টেম্পোরাল লোবে। নন ডমিনেন্ট টেম্পোরাল লোব, নন ডমিনেন্ট টেম্পোরাল লোব কোনটা? নন ডমিনেন্ট টেম্পোরাল লোব হচ্ছে রাইট টেম্পোরাল লোব। হ্যাঁ, সাধারণত যারা আমরা রাইট হ্যান্ডেড পার্সনের রাইটটা হচ্ছে নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার আর লেফট হচ্ছে ডমিনেন্ট হেমিস্ফিয়ার। এক্সামিনেশন শো কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিমেনোপিয়া। তাহলে কন্ট্রাল্যাটারাল মানে হচ্ছে আমাদের এই পেশেন্ট হবে লেফট হোমোনাইমাস হেমিমেনোপিয়া, লেফট হোমোনাইমাস হেমিমেনোপিয়া। তাহলে হুইচ পার্ট অফ দ্য ব্রেন ইজ মোস্ট লাইকলি অ্যাফেক্টেড? আমরা এটা বলতে পারি রাইট টেম্পোরাল লোব। এবং টেম্পোরাল লোবে আমাদের অপটিক রেডিয়েশন থাকে, টেম্পোরাল লোব প্যারাইটাল লোবে অপটিক রেডিয়েশন থাকে। হ্যাঁ, অপটিক কায়াজমার পরে অপটিক রেডিয়েশন, ঠিক আছে। অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, এরপরে অপটিক রেডিয়েশন। তো অপটিক ট্র্যাক্ট এন্ড অপটিক রেডিয়েশনটা টেম্পোরাল লোবে থাকে, তাহলে ওই এরিয়াটা ইনভলভমেন্ট হবে। আচ্ছা, a 45 years old gentleman come to you with decreased vision। আচ্ছা, decreased vision, examine show right homonymous hemianopia with macular sprain। তাহলে রাইট হোমোনাইমাস হেমিমেনোপিয়া যদি হয় তাহলে আমাদের লেফট অপটিক রেডিয়েশনে ইনভলভমেন্ট আছে, অপটিক রেডিয়েশন। তাহলে লেফট আমাদের আমরা বলবো যে প্যারাইটাল লোবে, হ্যাঁ, টেম্পোরো প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব এবং প্যারাইটাল লোবে যে অপটিক রেডিয়েশন, অপটিক কাজমা এন্ড অপটিক রেডিয়েশন আছে, মানে অপটিক ট্র্যাক্ট এন্ড অপটিক রেডিয়েশন, সেখানে ইনভলভমেন্ট হলে পেশেন্টের এবং কন্ট্রাল্যাটারাল লেফটে হলে রাইট হোমোনাইমাস হেমিমেনোপিয়া হবে, ঠিক আছে। হুইচ পার্ট অফ ভিজুয়াল পাথওয়ে ইজ, তাহলে অপটিক রেডিয়েশন, ঠিক আছে, ইজ মোস্ট লাইকলি অ্যাফেক্টেড। তাহলে কোন দিকের অপটিক রেডিয়েশন অ্যাফেক্টেড হয়েছে? লেফট অপটিক রেডিয়েশন। A patient present with the history of low back pain at hand sciatica, pain related to the little toe। হ্যাঁ, the low back pain with sciatica মানে that means sciatica, এটা আসলে লেমন টার্ম, এটা আমরা বলি রেডিকুলার টাইপ পেইন। এটা সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশনে পেইনটা হয়, এই জন্য সায়াটিকা বলা হয়। ডিউ টু ডিস্ক ইনভলভমেন্ট, ডিস্ক প্রোলাপসের কারণে হয় এবং রুট ইনভলভমেন্ট হওয়ার জন্য, ঠিক আছে। এবং এটা যেহেতু পেইনটা রেডিয়েট করে কোথায়, লিটিল টো, ঠিক আছে, লিটিল টোতে হয়। এন্ড অ্যাঙ্কেল যার অ্যাঙ্কেল ডিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট। অ্যাঙ্কেল ডিফ্লেক্স আমরা জানি যে আমাদের মেইনলি স্যাক্রাল ওয়ান, ঠিক আছে। দ্য পেশেন্ট হ্যাজ ডিফিকাল্ট টু ইনভার্ট টো, ইনভার্ট টো, ইনভার্সন, ইনভার্সন করতে পারবে না, তাহলে স্যাক্রাল ওয়ান ইনভলভমেন্ট। তাহলে হুইচ নার্ভ রুট ইজ লাইকলি টু বি ট্র্যাপড, মানে ডিস্ক হার্নিয়েশন হয়ে কোন নার্ভ রুট ট্র্যাপ হচ্ছে। তাহলে আমরা এটা ইজিলি বলতে পারি যে এটা স্যাক্রাল ওয়ান নার্ভ রুট ট্র্যাপ হয়েছে। হ্যাঁ, স্যাক্রাল নার্ভ রুট, ঠিক আছে, স্যাক্রাল নার্ভ।
তাহলে এটা একটা হচ্ছে ইনভার্সনের সমস্যা হবে, প্লান্টার ফ্লেক্সনে ইনভার্সনের সমস্যা হবে, অ্যাঙ্কেল জ্যাক লস থাকবে। আর আমাদের যে S1 এর যেটা ইয়ে, হ্যাঁ S1 এই ঠিকই আছে, যেটা হচ্ছে লিটিল টো থেকে সোলের নিচে, S1 এর যে রুট ডিস্ট্রিবিউশন সেইখানে সেন্সেশন লস হবে। ঠিক আছে, তাহলে সেই রকম হলে আমরা বুঝবো যে স্যাক্রাল ওয়ান। আর যদি লাম্বার 5 রুট ইনভলভমেন্ট হয় তাহলে কি হবে, লাম্বার 5 রুট ইনভলভমেন্ট হলে পেশেন্টের কিন্তু অ্যাঙ্কেল জার ইনট্যাক্ট থাকবে, বাট লাম্বার 5 রুটের যে যে আমাদের যে পার্টটা আছে, আমাদের যে আহ, এটাকে আমরা বলি যে আউটার সারফেস অফ দ্য লেগে যেটা S1 লাম্বার 5 রুট ইনভলভমেন্ট আছে সেইটাই ইনভলভমেন্ট হবে। আর একটা হবে যে ডরসিফিলেকশন অফ দ্য গ্রেড টো ডরসিফিলেকশনটা উইক হবে যদি মোটর রুট ইনভলভমেন্ট হয়। যদি মোটর রুট নাম্বার 5 এর ইনভলভমেন্ট হয় তাহলে ডরসিফিলেকশন অফ দ্য গ্রেড টো এটা কিন্তু উইক থাকবে। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো যে 2 এর উপরে দিয়ে পেশেন্ট হাঁটতে পারবে না, এটা আমরা বুঝতে পারবো। A 67 years old man present with severe headache at the worst he the worst he has ever আচ্ছা affecting the back of the head and neck। আচ্ছা, তাহলে sudden severe headache, on admission he is very agitated, patient agitated, he is he has history of hypertension for which he take Remifil amlodipine। ওকে, পেশেন্ট হাইপারটেনসিভ, তাহলে পেশেন্ট যদি একটা হাইপারটেনসিভ পেশেন্ট সিভিয়ার হেডেক নিয়ে আসে এবং এজিটেটেড থাকে, তাহলে পেশেন্টে আমরা বলতেই পারি পেশেন্টের এটা হেমোরেজিক স্ট্রোক। নোন কেস অফ হাইপারটেনসিভ পেশেন্ট হঠাৎ করে প্রেশারের ওষুধ খায়নি, অ্যান্টিহাইপারটেনসিভ হয়তো মিস করছে, মিস ডোজ অফ অ্যান্টিহাইপারটেনসিভের কারণে পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক হয় আমরা জানি। আর ইরেগুলার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ যারা নেয় বা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ মিস করলে হঠাৎ করে অনেক হাই প্রেশার, অ্যামলোডিপিন রেমিপ্রিল মানে অনেক প্রেশার ছিল পেশেন্টের, হ্যাঁ হাইপারটেনশন পেশেন্ট, এবং এক্সামিনেশনের সময় দেখা গেল যে পেশেন্টের বিপি এলিভেটেড 180/100 is severely photophobic uh, and find it impossible to complete with। আচ্ছা যাই হোক, এটা আমরা বলতে পারি যে পেশেন্টের এটা হেমোরেজিক স্ট্রোক। ঠিক আছে, দিস ইজ নট সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ usually occur in young patient, may occur in old patient, but usually occur in young patient with normal pressure, নর্মোটেনসিভ পেশেন্ট, এটা মনে রাখতে হবে। নর্মোটেনসিভ পেশেন্ট সাধারণত মিডিল এজ ফিমেলদের কিন্তু সাবঅ্যারাকনয়েড বেশি হয়। ঠিক আছে, বাট দে আর নর্মোটেনসিভ, ইউজুয়ালি দে রিমেইন নর্মোটেনসিভ। হাইপারটেনসিভের যে হবে না তা না, কিন্তু নর্মোটেনসিভ থাকে সাধারণত, বিকজ আমরা জানি যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজের কজ হচ্ছে ডিউ টু রাপচার ব্যারিয়ানিজম হয়ে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়। আর এই পেশেন্ট যেহেতু হাইপারটেনসিভ পেশেন্ট, সে অ্যান্টিহাইপারটেনসিভ নিত, হয়তো অ্যান্টিহাইপারটেনসিভ মিস করলে যদি লার্জ হেমোরেজিক স্ট্রোক হয়, লার্জ হেমাটোমা ইন দ্য ব্রেন, তাহলে পেশেন্টের সিভিয়ার হেডেক হয় এবং এমনকি অল্টার্ড কনসাসনেস হয়ে আসতে পারে এবং পেশেন্ট এজিটেটেড থাকে। হ্যাঁ, তাহলে এটা আমরা ইজিলি বলতে পারি যে দিস ইজ এ কেস অফ হেমোরেজিক স্ট্রোক। এবং এই ধরনের পেশেন্ট সাধারণত হেমিপ্লেজিয়া নিয়ে ডেভেলপ করে, হেমিপ্লেজিয়া, হ্যাঁ আইদার রাইট হেমিপ্লেজিয়া অর লেফট হেমিপ্লেজিয়া। আর একটা যদি ব্রেন স্টিমে যদি হেমোরেজ হয়, সেরিবেলামে হেমোরেজ বা পন্সে যদি বড় হেমোরেজ হয়, সেই ক্ষেত্রে পেশেন্টের হেমিপ্লেজিয়া নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে পেশেন্ট ডিপ মানে আনকনসাস হয়, কমা নিয়ে প্রেজেন্ট করে, সাডেন লস অফ কনসাসনেস। আচ্ছা, হোয়াট নিউরোলজিক্যাল ফাইন্ডিং উড ইউ মোস্ট এক্সপেক্ট? লেফট পেশেন্ট প্রেজেন্ট টু ইউ উইথ লেফট সাইডেড হেমিপ্লেজিয়া। তাহলে এই যে আমরা যদি প্ল্যান্টার, তাহলে কি আমরা নিউরোলজিক্যালি দেখবো? আমার প্ল্যান্টার যেদিকে হেমিপ্লেজিয়া থাকবে সেই দিকে প্ল্যান্টার ইয়ে হবে। এক্সামিন শো রাইট সাইডেড সেভেন নার্ভ পলসি, 6 and 7 আছে, হুইচ পার্ট অফ দ্য ব্রেন স্টিম আছে? ও রাইট সাইডে 6 and 7 নার্ভ পলসি, 6 and 7 নার্ভ যদি পলসি থাকে পেশেন্টের তাহলে আমরা জানি 6 and 7 নার্ভ পলসি থাকলে এটা হচ্ছে যে
ব্রেন স্টিমে পন্সের 6 এন্ড 7 নার্ভের নিউক্লিয়াস থাকে। তো রাইট সাইডে 6 এন্ড 7 নার্ভ ইনভলভমেন্ট মানে রাইট সাইডে পন্সিলেশন। ঠিক আছে, তাহলে বলছে যে হুইচ পার্ট অফ ব্রেন স্টিম ইজ লাইকলি টু বি এফেক্টেড। তো এটা ব্রেন স্টিম এফেক্টেড হবে। ওকে, ব্রেন স্টিমের পন্স এফেক্টেড হবে। কোন পার্ট ব্রেন স্টিমের? এটা পন্স ইনভলভমেন্ট হবে। ওকে, এটা পন্স থাকবে। এটা নিশ্চিত করে বলতে পারি কোন পেশেন্টের যদি লেফট সাইডেড হেমিপ্লেজিয়া ডেভেলপ করে তার সাথে রাইট সাইডের 7 এন্ড 8 6 এন্ড 7 নার্ভ পলসি থাকে, সেটা হচ্ছে আমরা লেশন ইন দা পন্স, এটা আমরা একদম নিশ্চিত করে বলতে পারি। হ্যাঁ, রাইট সাইডের 6 এন্ড 7 নার্ভ পলসি এন্ড লেফট সাইডের হেমিপ্লেজিয়া, এটাকে বলা হয় মিলার গুবলার সিনড্রোম। মিলার গুবলার সিনড্রোম, ইপসিলাটারাল 6 নার্ভ পলসি, ইপসিলাটারাল 7 নার্ভ পলসি। কারণ আমরা জানি যে 6 এন্ড 7 নার্ভ নিউক্লিয়াসটা খুব কাছাকাছি থাকে। তো কোনো ব্রেন রিলেশন হলে ইউজুয়ালি দুইটাই ইনভলভমেন্ট হয় ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস। হ্যাঁ, তাহলে ইপসিলাটারাল ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্টের জন্য 6 এন্ড 7 নার্ভ পলসি পাবো, আর কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, এটাকে বলে মিলার গুবলার সিনড্রোম। তাহলে মিলার গুবলার সিনড্রোম ছাড়া আর একটা সিনড্রোম আছে যেটা মিড ব্রেন রিলেশন হলে পাওয়া যায়, ইপসিলাটারাল থার্ড নার্ভ পলসি এন্ড কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া। হ্যাঁ, এটাও পাওয়া যায় কিন্তু, ইপসিলাটারাল থার্ড নার্ভ পলসি, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া। ওটা ওটা কোন ধরনের স্ট্রোক? ওটার নাম হচ্ছে ওয়েবার সিনড্রোম। কোনো স্ট্রোক যদি রাইট সাইডের মিড ব্রেনে, আপার মিড ব্রেনে ইনভলভমেন্ট হয়, লিশন হয়, স্ট্রোক এর কারণে যদি লিশন হয় যে রাইট সাইডের আপার মিড ব্রেন, তাহলে ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি এবং কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্ট। ঠিক আছে, এটাকে আমরা বলি ওয়েবার সিনড্রোম। আর পন্সিলেশন হলে বলি মিলার গুবলার সিনড্রোম। আচ্ছা, a patient present to you with left-sided hemiplegia. আচ্ছা, examination show right-sided third nerve palsy. বাহ, এই যে এটা আমরা বলতেছিলাম right-sided third nerve palsy, এটা হচ্ছে মিলার গুবলার সিনড্রোম। and left-sided facial palsy. facial palsy মানে আপার মোটর facial palsy, এটা facial nerve না, facial আপার মোটর। এটা তো facial নার্ভের নিউক্লিয়াসে থাকে পন্সে, আর এটা হচ্ছে আমাদের মিড ব্রেনের আপার মিড ব্রেন রিলেশন। লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলসি, থার্ড নার্ভ পলসি, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, রাইট সাইডের থার্ড নার্ভ পলসি উইথ কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, এটা হচ্ছে মিলার ওয়েবার সিনড্রোম। ওয়েবার সিনড্রোম, কোনো সন্দেহ নেই, এটা ওয়েবার সিনড্রোম। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা গেল, আমরা জানলাম ওয়েবার সিনড্রোম, মিলার গুবলার সিনড্রোম। আর একটা আছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। সাধারণত মেডুলা অবলঙ্গাটার ল্যাটারাল পার্টে যদি লিশন হয়, স্ট্রোক করলে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হয়। হ্যাঁ, সেটা আমরা যখন পরে স্ট্রোক করবো সেই ক্ষেত্রে সিভিয়ার ভার্টাইগো উইথ অ্যাটাক্সিয়া, সেরিবেলার লেশন নিয়ে আসে। ইপসিলেটারাল যেদিকে স্ট্রোক করে সেই দিকে সেরিবেলার সাইন থাকবে, সিভিয়ার ভার্টাইগো থাকে, ডিসফেজিয়া থাকবে। আর যেদিকে লেশন থাকবে সেদিকে হর্নার সিনড্রোম থাকে, হ্যাঁ, হিককাপ থাকে। আর ডিসফেজিয়াটা কিন্তু থাকে, এটা মনে রাখবে, ডিসফেজিয়া, বাট উইদাউট এনি মোটর ডেফিসিট। আমাদের ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে কোনো মোটর ডেফিসিট থাকে না। আমাদের যেমন ওয়েবার সিনড্রোম, যেটা ইপসিলেটারাল থার্ড নার্ভ পলসি, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, এখানে কিন্তু মোটর ডেফিসিট থাকে, কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া থাকতেছে। তারপর মিলার গুবলার সিনড্রোম, ইপসিলেটারাল 6 এন্ড 7 নার্ভ পলসি এন্ড কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, মিলার গুবলার সিনড্রোম, এটাও মোটর ডেফিসিট মানে হেমিপ্লেজিয়া থাকবে। বাট ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে হেমিপ্লেজিয়া থাকবে না, এটা হেমিসেন্সরি লস থাকে, কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস। ইপসিলেটারাল সেরিবেলার সাইন থাকবে, ইপসিলেটারাল হর্নার সিনড্রোম থাকবে, হিককাপ থাকবে, সিভিয়ার ভার্টাইগো উইথ ভমিটিং থাকবে। ঠিক আছে, আর কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস থাকবে, হেমিসেন্সরি লস উইদাউট এনি ইনভলভমেন্ট অফ দা মোটর উইকনেস, মোটর ডেফিসিট থাকবে। আচ্ছা, হুইচ অফ দা ফলোইং ইজ ডিসঅ্যাডভান্টেজ অফ দা সিটি স্ক্যান? এটা হুইচ অফ দা ফলোইং মানে এমসিকিউ। এমসিকিউ আসলে এভাবে বলার ইয়ে না, আমি তবু বলি সিটি স্ক্যানের কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে যেটা চিপ অ্যাভেলেবল, এটাতে হেমোরেজ ভালো দেখা যায়, ক্যালসিফিকেশন ভালো দেখা যায়। ঠিক আছে, এবং এমআরআই হচ্ছে ব্রেন ইমেজিং এ এমআরআইটা এক্সপেন্সিভ, সিটি স্ক্যান চিপ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেটা একটা রেডিয়েশন হয়।
ঠিক আছে? এটা যেহেতু এটা একটা এক্স-রে, তার মানে একটা রেডিয়েশন হয়, সো এটা প্রেগনেন্সিতে নিরাপদ না, না? প্রেগনেন্সিতে আমরা কন্ট্রাইন্ডিকেটেড বলি। ঠিক আছে? সিটি স্ক্যান ডিসঅ্যাডভান্টেজ ইন প্রেগনেন্সি, নাম্বার 1। নাম্বার 2, আমাদের সিটি স্ক্যানে আমরা সফট টিস্যুটা ভালো দেখতে পারি না। ঠিক আছে? সফট টিস্যু, কোনো সফট টিস্যু সিটি স্ক্যান করলে সফট টিস্যু কিন্তু ডিটেলস এমআরআই এর মতো ভালো দেখা যায় না। আচ্ছা, ব্রেনের আরেকটা যেটা, যেটা ডিমাইলাইটিং লেশন, আমাদের ডিমাইলাইটিং লেশন যেগুলো যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যাডেম, এই ধরনের রোগ বা এনকেফালাইটিস, হ্যাঁ, ইনফেকশন, এই ধরনের লেশন ডায়াগনোসিসের জন্য কিন্তু সিটি স্ক্যান নট এ গুড। ঠিক আছে? ইমেজ ভালো দেখা যায় না, সেক্ষেত্রে এমআরআই করতে হয় আমাদেরকে। ঠিক আছে? ডিমাইলাইটিং লেশন যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের এমআরআই বেটার, অবশ্যই বেস্ট। এবং সিটি স্ক্যান এখানে আসলে ডিমাইলাইটিং ইয়ে করার জন্য সিটি স্ক্যানের কোনো রোল নাই। আচ্ছা, আর একটা হচ্ছে যে পোস্টিরিয়র ফোসা, পোস্টিরিয়র ফোসায় যদি কোনো লেশন থাকে, পোস্টিরিয়র ফোসা মানে আমরা ব্রেন স্টিম এন্ড সেরিবেলাম, এনি প্যাথোলজি অর এনি লেশন ইন দ্য ব্রেন স্টিম এন্ড সেরিবেলাম। ঠিক আছে? এটা সিটি স্ক্যানে ভালো দেখা যায় না। ঠিক আছে? এটা দেখার জন্য এমআরআই করতে হবে। তাহলে ব্রেন স্টিম এবং সেরিবেলাম দেখার জন্য, ব্রেন স্টিম বলতে মিড ব্রেন, পন্স এন্ড মেডুলা অবলঙ্গাটা। এখানে যদি কোনো স্ট্রোক হয় বা আমাদের যদি অন্য কোনো লেশন থাকে, টিউমার থাকে, তাহলে আমাদের অবশ্যই এমআরআই করতে হবে, এটা ডিটেলস জানার জন্য। এছাড়া বাকি যেমন স্ট্রোকের জন্য সিটি স্ক্যান গোল্ড স্ট্যান্ডার্ড আমি বলবো, যদি বিশেষ করে এন্টিরিয়র সার্কুলেশন স্ট্রোক, হ্যাঁ। তারপর টিউমারের জন্য সিটি স্ক্যান ইজ এনাফ, হ্যাঁ। বাট যদি আমরা পোস্টিরিয়র সার্কুলেশনের কোনো প্যাথোলজি বলি তাহলে এমআরআই অবশ্যই, কোনো ডিমাইলাইটিং লেশন হলে এমআরআই। ঠিক আছে? তারপরে কোনো আমাদের যদি প্রেগনেন্সিতে হয় তাহলে আমরা বলবো যে সেক্ষেত্রে এমআরআই, এমআরআই প্রেগনেন্সিতে সেফ। আচ্ছা, অন এমআরআই CSF is white, white matter gray, gray matter white, এটা T2 ইমেজ, T2 ইমেজে CSF হোয়াইট থাকবে, আর T1 এ CSF ব্ল্যাক থাকবে। আচ্ছা, হুইচ সিকোয়েন্স অফ এমআরআই, এই যে বললাম T1 এটা, হ্যাঁ। Person has performed EEG show increase beta frequency, ইনক্রিজ বিটা ফ্রিকোয়েন্সি, বিটা ফ্রিকোয়েন্সি নরমালি থাকতে পারে, কিন্তু সাধারণত বাচ্চাদের থাকে বিটা বিটা অ্যাক্টিভিটি, হ্যাঁ, ইন দ্য ফ্রন্টাল বিটা অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে আমরা এটা তোমাদের আমরা জানি যে ইজিতে আলফা, বিটা, ডেল্টা এবং থিটা, এই 4টা ওয়েভ থাকে। নরমালি আলফা ওয়েভ থাকে, কিন্তু আমরা নরমালি আমাদের নরমাল ব্রেনে আলফা ওয়েভ পাই, তাই না? বাট ইকুইলিব্রিয়াম ইয়েতে আমরা কি স্লো ওয়েভ পাই বা স্পাইক ওয়েভ পাই, এনকেফালোপ্যাথি বা এনকেফালাইটিসে আমরা স্লো ওয়েভ পাই। ঠিক আছে? আর কিছু কিছু কন্ডিশনে আমরা বিটা অ্যাক্টিভিটি পাই, পার্টিকুলারলি ফ্রন্টাল বিটা অ্যাক্টিভিটি, যেমন অ্যাংজাইটি নিউরোসিস, ইয়াং পেশেন্টের এটা বিটা ফ্রন্টাল বিটা অ্যাক্টিভিটি পেতে পারি। তারপরে আমাদের বারবিচুরেট পয়জনিং, বেনজোডাইজিপিন যারা ইউজ করে, হ্যাঁ, তাদেরও এটা হতে পারে। তো এগুলো এমসিকিউ, আসলে আমি এগুলো ডিসকাস করতে যাচ্ছি না। ঠিক আছে? এ পেশেন্ট ইজ সাসপেক্টেড টু হ্যাভ মেনিনজাইটিস, লাম্বার পাংচার হ্যাজ বিন অ্যাডভাইসড, হুইচ অফ দ্য ফলোইং নট কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে আমরা একটু আগে, এর আগে ক্লাসে বলছি যে লাম্বার পাংচারের কন্ট্রাইন্ডিকেশন কি কি। লাম্বার পাংচারের কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে আমাদের লাম্বার পাংচারের কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে আমাদের আমরা জানি যে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ডিউ টু স্পেস অকুপাইং লেশন, যদি ব্রেন টিউমার, স্পেস অকুপাইং ব্রেন টিউমার, ব্রেন অ্যাক্সিস, কোনো কারণে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায় ডিউ টু স্পেস অকুপাইং লেশন অথবা হাইড্রোকেফালাস, এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা লাম্বার পাংচার কন্ট্রাইন্ডিকেটেড, লাম্বার পাংচার কন্ট্রাইন্ডিকেটেড এবং ডেঞ্জারাস। সেক্ষেত্রে লাম্বার পাংচার করলে সাডেন ডেথ হতে পারে ডিউ টু হার্নিয়েশন অফ দ্য ব্রেন স্টিম, আমরা কোনিং বলি, হ্যাঁ। ঠিক আছে? টেন্টোরিয়াল হার্নিয়েশন হয়, ওই ব্রেন স্টিম হার্নিয়েশন হয়ে হঠাৎ করে রেসপিরেটরি, কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে পেশেন্ট সাডেন ডেথ। ঠিক আছে? তো আমরা এটা জানি যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে ডিউ টু, তবে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যেমন আইএইচ, ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, এখানেও কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা সেফলি লাম্বার ফাংশন করি, কারণ ওখানে তোমার কোনো স্পেস লেশন থাকে না বা হাইড্রোকেফালাস থাকে না, তাই না? সেক্ষেত্রে আমরা কিন্তু মানে সেফলি আমরা লাম্বার পাংচার করতে পারি, সেটা মাথায় রাখতে হবে।
তাহলে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশনে আমরা লাম্বার পাংচার করতে পারবো। বাট ডিউ টু আদার দেন ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, যে কোনো কারণে যদি পেশেন্টের যদি রেজিস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হয়, সেটা যদি আমাদের হয় ব্রেন টিউমার, ব্রেন অ্যাবসেস, সাবডুরাল হেমাটোমা, ইপিডুরাল হেমাটোমা, বা যে কোনো অন্য, বা হাইড্রোকোভালাস, এগুলো কারণে হলে আমরা লাম্বার পাংচার করবো না। A patient is suspected to have meningitis. আচ্ছা, meningitis. CSF fluid study show pressure normal, color clear, normal cell count, lymphocyte 1000, normal red cell, আচ্ছা normal red cell normal আছে, আচ্ছা lymphocyte 1000, মানে lymphocyte count বেড়েছে, cell count বাড়ছে, lymphocyte, glucose normal। এটা ভাইরাল meningitis, হ্যাঁ, তাহলে this is a viral meningitis likely. This is what is the diagnosis? Diagnosis is likely viral meningitis, হ্যাঁ, কারণ ব্যাকটেরিয়াল meningitis হলে গ্লুকোজ কমতো, তাই না, এবং সেল কাউন্ট হতো প্রিডমিনেন্টলি নিউট্রোফিল, ঠিক আছে, প্রোটিন বাড়তো, এখানে প্রোটিনের কথা বলেনি। আচ্ছা, যদি টিউবারকুলাস মেনিনজাইটিস হতো তাহলে গ্লুকোজ আরো কমে যেত, ঠিক আছে, গ্লুকোজ কখনোই নর্মাল থাকবে না। তাহলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এবং টিউবারকুলাস মেনিনজাইটিস, এইটাতে গ্লুকোজ কমে যাবে, যেহেতু গ্লুকোজ নর্মাল আছে তাহলে এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি। আর এই এরকম যদি একটা কন্ডিশন, গ্লুকোজ যদি কমে যেত, প্রোটিন বেশি থাকতো, তাহলে আমরা বলতাম এটা, এবং লং ডিউরেশন অফ মেনিনজাইটিস যদি থাকতো, 1 মাসের মেনিনজাইটিস, লো গ্রেড ফিভার, ওয়েট লস, তাহলে আমরা বলতে পারতাম যে দিস কুড বি এ টিউবারকুলাস মেনিনজাইটিস। আচ্ছা, তার মানে এটা ভাইরাল মেনিনজাইটিস। হুইচ অফ দ্য ফলোইং প্রবলেম ফেস ডিউরিং এক্সামিনেশন ইন দ্য ওল্ড এজ? আচ্ছা, এগুলো বুঝলাম না, এই ধরনের প্রশ্ন দেওয়াটা ইয়ে। A patient present with neurological symptom which were progressive over years. আচ্ছা, which of the following would present in that way? আচ্ছা আচ্ছা, তাহলে আমি এর আগে প্রথম ক্লাসে বলেছি যে তোমাদের আমরা যে কোর্স দেখে, কোর্স অফ ইলনেস আর প্রোগ্রেসিভ ইলনেস, যদি একটা প্রোগ্রেসিভ ডিজিজ থাকে, প্রোগ্রেসিভ ফর ইয়ার্স, তাহলে লাইকলি কি কি ডিজিজ বলেছি আমরা, এটা হতে পারে যে ডিজেনারেটিভ ডিজিজ অথবা হেরিডিটারি ডিজিজ। হ্যাঁ, প্রোগ্রেসিভ ডিজিজ, প্রোগ্রেসিভ ফর ইয়ার্স, তাহলে ডিজেনারেটিভ ডিজিজ যেমন পার্কিনসন ডিজিজ হতে পারে, ঠিক আছে, মোটর নিউরন ডিজিজ হতে পারে, তারপর হতে পারে আমাদের ডিজেনারেটিভ আরো আছে, যেমন অ্যালজাইমার ডিজিজ, হ্যাঁ, এগুলো হতে পারে। আর হেরিডিটারি ডিজিজও কিন্তু আমাদের এভাবে হেরিডিটারি, যেমন হেরিডিটারি নিউরোপ্যাথি, শার্কট মেরিটিভ ডিজিজ, তারপর হেরিডিটারি মায়োপ্যাথি যেগুলো আছে, হেরিডিটারি মাসকুলার ডিস্ট্রফি, হ্যাঁ, যেমন লিম্বারাল মাসকুলার ডিস্ট্রফি, মায়োটোনিয়া ডিস্ট্রফি, ঠিক আছে। তাহলে যদি এরকম ক্রনিক প্রোগ্রেসিভ যদি সিমটম নিয়ে কোনো পেশেন্ট প্রেজেন্ট করে ফর ইয়ার, তাহলে আমাদের দুইটা ডায়াগনোসিস আমরা মনে রাখবো, একটা হচ্ছে হেরিডিটারি ডিজিজ আর একটা ডিজেনারেটিভ ডিজিজ। হ্যাঁ, এই দুইটা ডিজিজ সাধারণত এইভাবে প্রেজেন্ট করে। 30 years old female present to emergency with status epilepticus। আচ্ছা, status epilepticus সম্বন্ধে জানবা। status epilepticus কি? status epilepticus the seizure persist for more than 30 years, 30 minutes, okay, when seizure or convulsion persist more than 30 minutes, or convulsion, recurrent convulsion without regaining of consciousness persist more than 30 minutes is known as status epilepticus। তাহলে status epilepticus এর ডেফিনেশনটা হচ্ছে যে when convulsion or seizure persist more than 30 minutes or seizure persist less than 30 minutes without regaining of consciousness, অথবা recurrent seizure without regaining of consciousness persist more than 30 minutes is known as status epilepticus। তাহলে এই স্ট্যাটাস ইপিলেপটিকাসে আমরা কি কি বলবো, কিভাবে ডেফিনেশন দিব, আর একবার বলি যে কনভালশন অর সিজার পারসিস্ট মোর দ্যান 30 মিনিট, অর রিকারেন্ট সিজার উইদাউট রিগেইনিং অফ কনসাসনেস পারসিস্ট মোর দ্যান 30 মিনিট ইজ নোন অ্যাজ স্ট্যাটাস ইপিলেপটিকাস। আচ্ছা আচ্ছা, এখন স্ট্যাটাস ইপিলেপটিকাস তো গেল, এটা ডেফিনেশন। আচ্ছা, এখানে বলছে সিজার কন্টিনিউইং ফর লাস্ট 7 মিনিট, তাহলে এটাকে আমরা স্ট্যাটাস ইপিলেপটিকাস বলবো না। যদি 7 মিনিট ধরে সিজার থাকে তাহলে অবশ্যই আমরা স্ট্যাটাস ইপিলেপটিকাস না। বাট যদি পেশেন্টের যদি সিজার 5 মিনিটের বেশি হয়, আমরা সাধারণত সিজারটা স্টপ করার জন্য আমরা আইভি মিডাজোলাম
10 মিলিগ্রাম আইভি স্লোলি ওভার 2 মিনিট, ঠিক আছে। মিডাজোলাম দিতে পারি বা আইভি ডায়াজিপাম, ঠিক আছে, 5 মিলিগ্রাম আইভি স্লোলি ওভার 2 মিনিট, হ্যাঁ, অথবা লোরাজিপাম আইভি দিতে পারি 4 মিলিগ্রাম। তাহলে এখানে বলছে হুইচ ড্রাগ উড ইউ স্টার্ট, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা মিডাজোলাম দিতে পারি, বেনজোডাইজিপিন, অ্যাকচুয়ালি বেনজোডাইজিপিন এর মধ্যে মিডাজোলাম দিতে পারি, ডাইজিপাম দিতে পারি অথবা লোরাজিপাম দিতে পারি, যে কোনো একটা আমরা দিতে পারি। আইভি, অবশ্যই আইভি, পার রেক্টালও দেওয়া যেতে পারে। আবার ইদানিং অনেক এগুলো আসছে বাক্কাল, হ্যাঁ বাক্কাল দেওয়া যায়, বাক্কাল পেস্ট হিসেবে পাওয়া যায়, ইপিলেপসি রোগীরা ইউজ করে। এই আমাদের দেশে নাই এগুলো, আমাদের দেশে এগুলো আইভি অ্যাভেলেবল এবং আমরা আইভি ইউজ করি। A 72 years old man is brought to emergency department by his wife. He has no other significant past medical history or an examination. BP is well controlled. Okay, well controlled at 135/75. His pulse 70. Neurological examination normal. He have appropriately when asked to perform task. CT scan head normal. What is the most appropriate therapy? আচ্ছা আচ্ছা, এটা কি, এর প্রশ্নটা আমি বুঝিনি। এটা আসলে পেশেন্ট তো সব ঠিক আছে, তাহলে কেন হাসপাতালে আনছে? আচ্ছা, হুইচ অফ দ্য হুইচ অফ দ্য লোয়ার মোটর নিউরন সাইন, লোয়ার মোটর নিউরন সাইন, তাই না? লোয়ার মোটর নিউরন সাইন আমি কি বলছিলাম এর আগে, এগুলো আসলে ডিসকাস করা হয়ে গেছে। হ্যাঁ, লোয়ার মোটর, আপার মোটর নিউরন সাইন, লোয়ার মোটর নিউরন সাইন মধ্যে আমরা পাবো কি? প্রথমে আমরা দেখি যে একটা মোটর নিউরন সাইনের মধ্যে দেখি বাল্ক, মাসল বাল্ক। ইন কেস অফ লোয়ার মোটর নিউরন সাইনে, লোয়ার মোটর নিউরন লেশনে আমরা পাবো বাল্ক অফ দ্য মাসল রিডিউস হবে, উইথ ফেসিকুলেশন মে বি প্রেজেন্ট। ওকে, তাহলে বাল্ক অফ দ্য মাসল রিডিউসড, ফেসিকুলেশন মে বি প্রেজেন্ট, ঠিক আছে, মে অর মে নট বি প্রেজেন্ট বাট মে বি প্রেজেন্ট, ঠিক আছে। টোনটা কি হবে লোয়ার মোটর নিউরন লেশনে? টোন ইজ রিডিউস, তাহলে বাল্ক এর সাথে ফেসিকুলেশন মনে রাখবা। তারপর 2 নম্বরে মনে রাখবো টোন, ঠিক আছে, বাল্ক টোন, টোনটা হচ্ছে কমে যাবে লোয়ার মোটর নিউরন লেশনে। তারপর পাওয়ার, পাওয়ার তো যে কোনো আপার লোয়ার দুইটাতেই কমে যায়, পাওয়ার কম হবে, বাল্ক টোন পাওয়ার, ঠিক আছে। তারপরে আমরা ডিপ টেন্ডন রিফ্লেক্স, টেন্ডন রিফ্লেক্স যদি দেখি, টেন্ডন রিফ্লেক্স ইন কেস অফ লোয়ার মোটর নিউরনে আইদার ডিমিনিশড অর অ্যাবসেন্ট হবে, ডিমিনিশড অর অ্যাবসেন্ট, ঠিক আছে। হ্যাঁ, তারপর রিফ্লেক্স আইদার ডিমিনিশড অর অ্যাবসেন্ট হবে। তারপর প্লান্টার রেসপন্স যদি দেখি, প্লান্টার রেসপন্স অ্যাবসেন্ট অর ফ্লেক্সর, ফ্লেক্সর হতে পারে অথবা অ্যাবসেন্ট থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার মোটর নিউরনের সাইন। তাহলে বাল্ক অফ দ্য মাসল দেখবো, এটা রিডিউসড হবে, মানে মাসল ওয়াস্টিং থাকবে, ফেসিকুলেশন মে বি প্রেজেন্ট, tone will be reduced in lower motor neuron, power will be reduced, reflex, tendon reflex যদি দেখি, deep tendon reflex either reduced or absent, diminished or absent হবে, হ্যাঁ। তারপর plantar response যদি দেখি, আমরা absent অথবা নরমাল পাবো, নরমাল মানে ফ্লেক্সর আর কি, যেটাকে বলি। আর ইন কেস অফ আপার মোটর নিউরনে প্লান্টার থাকবে, এক্সটেন্সর, জার্ক, এক্সাজারেটেড থাকবে, ঠিক আছে। বাল্ক অফ দ্য মাসল ইউজুয়ালি নরমাল থাকে, টোনটা ইনক্রিজ করবে আপার মোটর নিউরন, আর পাওয়ার কিন্তু কমে যাবে, হ্যাঁ। আচ্ছা, এ 32 ইয়ার্স 23 years old developed weakness which was sudden and improving. Which of the following is most likely? আচ্ছা, এগুলো এমসিকিউ কোশ্চেন, আমরা ইয়ে করবো পরে, এগুলো আসলে মানে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো দেয়া থাকলে তখন আলোচনা করা যেত। এ 29 years old female presented with drooping of left side of her face, drooping and initially close her eye. তাহলে facial weakness and inability to close her left eye, তাহলে facial weakness with inability to close মানে চোখ ক্লোজ করতে পারবে না। She had a viral illness in the preceding week, তাহলে কি হচ্ছে, এটা লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পক্সি, তাই না? লোয়ার মোটর ফেসিয়াল পক্সি, এবং যেহেতু ভাইরাল ইনফেকশন আছে লাইকলি এটা বেলস পক্সি। দেয়ার ইজ নো মেডিকেল হিস্ট্রি নেই, অন এক্সামিনেশন there is a left sided facial 7 না লোয়ার মোটর টাইপ ফেসিয়াল পলস, ঠিক আছে, এটা লোয়ার মোটর, and remaining cranial nerve normal,
power reflex of the limbs are normal. What is the best course of treatment? ঠিক আছে, তাহলে ট্রিটমেন্ট কি, তাহলে এটা হচ্ছে বেলস পলসি। বেলস পলসি ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড, প্রেডনিসোলোন, অ্যান্টিভাইরাল, নিউরোভিটামিন এন্ড ফিজিওথেরাপি। ঠিক আছে, আমার মনে হয় মোটামুটি কোশ্চেন আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, এখন এইগুলো আসলে এমসিকিউ কোশ্চেন, এগুলো মনে হয় ফার্স্ট পার্টের কোশ্চেন সম্ভবত। এমসিকিউ কোশ্চেন গুলো কিন্তু আসলে তোমাদের পড়ে বুদ্ধি করে দিতে হবে, হ্যাঁ, উত্তর। এবং ওইখানে উত্তরে বাকিগুলো কি কি থাকবে এমসিকিউ, সেটার উপর ডিপেন্ড করবে উত্তরগুলো। হ্যাঁ, a 35 years old male presented with 12 months history of involuntary movement of his limb. আচ্ছা, 12 months is involuntary movement. Examination revealed generalized chorea. তবে involuntary movement হচ্ছে chorea with no other neurological memory. Involuntary আচ্ছা, involvement of which part of the following structure are likely? তাহলে যদি কোরিয়া হয়, কোরিয়া আমরা জানি ইনভলন্টারি মুভমেন্ট হয় ডিউ টু লেশন ইন দ্য বেজাল গ্যাংলিয়া। বেজাল গ্যাংলিয়াতে হলে কোরিয়া মানে আমাদের ইনভলন্টারি মুভমেন্ট। ইনভলন্টারি মুভমেন্টের মধ্যে আছে ট্রেমর আছে, কোরিয়া আছে, বেলিসমাস আছে, তাই না, ডিস্টোনিয়া আছে, এগুলো আছে, তাই না? তো এই ধরনের ইনভলন্টারি মুভমেন্ট, ট্রেমর, ডিস্টোনিয়া, কোরিয়া, এগুলো সব কিন্তু এক্সট্রা পিরামিডাল সিস্টেমের ইনভলভমেন্ট হলে হয়। তো এখানে আমাদের যেটা বলছে যে কোরিয়া হয়, কিন্তু আমরা জানি যে কর্ডেড নিউক্লিয়াস ইনভলভমেন্ট হবে, এটা মনে রাখবো। কোরিয়া কর্ডেড নিউক্লিয়াস। হ্যাঁ, এখানে আমরা একটা সূত্র আছে ABCD এন্ড PSCP। এতে হচ্ছে আমরা বলি যে অ্যাথেরোসিস, হ্যাঁ, বিতে হচ্ছে বেলিসমাস, ABC, সিতে কোরিয়া, আর ডিতে ডিস্টোনিয়া। ABCD। আর PSCP, পিতে আমরা প্রথম বলি যে পিতে পুটামেন, পুটামেনে ইনভলভমেন্ট হলে আমাদের হচ্ছে যে এতে অ্যাথেরোসিস হবে। ঠিক আছে, বিতে বেলিসমাস, এস তে সাবথ্যালামিক নিউক্লিয়াস। ঠিক আছে, সাবথ্যালামিক নিউক্লিয়াসে লেশন হলে আমাদের বেলিসমাস হবে। সি কোরিয়াতে, সিতে হলে পিএসসি, সিতে কোরিয়াতে কর্ডেড নিউক্লিয়াস। ঠিক আছে, পিএসসিপি, পিতে আবার পুটামেন, আর ডিতে মানে ডিস্টোনিয়া হলে পুটামেন হবে। আচ্ছা, কি এটা বুঝলা কিনা জানি না, এটা আমরা এইভাবে মনে রাখছিলাম। হ্যাঁ, তাহলে কোরিয়া যদি হয় তাহলে লেশন ইন দা পুটামেন, এটা মনে রাখবা। হ্যাঁ, a 35 years old woman has noticed increased clumsiness and involuntary movement. She has recently broken up with her partner. He has no past medical history and take no prescribed or recreational drug. There is a family history of liver cirrhosis in his grandfather. Acha. This is likely cause or for his involuntary movement. তাহলে যদি এরকম একটা পেশেন্ট হয়, এত কথা দেয় অনেক সময়, মানে এটা বায়াস করার জন্য কিন্তু কিছু কথা দেয়। হ্যাঁ, যেহেতু এখানে একটা সিরোসিসের একটা কোনো পেশেন্টের ইনভলন্টারি মুভমেন্ট নিয়ে আসে, এবং পেশেন্টের নিজের যদি সিরোসিস থাকে অথবা যদি ফ্যামিলি হিস্ট্রি অফ সিরোসিস থাকে, তাহলে আমরা সবার আগে আমাদের মাথায় আসে যে দিস কুড বি উইলসন ডিজিজ। উইলসন ডিজিজের পেশেন্টটা সাধারণত ইয়াং হয়, এখানে 35 ইয়ার্সেও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে কিন্তু। হ্যাঁ, কিন্তু সাধারণত আমাদের কাছে অ্যাডোলসেন্ট, ইয়াং অ্যাডাল্ট, চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্ট এন্ড অ্যাডোলসেন্ট, এই ধরনের পেশেন্টরা সাধারণত নিউরোলজিক্যাল সিমটম নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, তবে অ্যাডাল্টটা অনেকেই ইয়ে নিয়ে প্রেজেন্ট করে, লিভার সিরোসিস নিয়ে অ্যাডাল্টটা প্রেজেন্ট করে। ঠিক আছে, উইলসন ডিজিজে কিন্তু হেপাটোলেন্টিকুলার ডিজেনারেশন হয়, তাই না, এটা একটা নাম হেপাটোলেন্টিকুলার ডিজেনারেশন। তাহলে উইলসন ডিজিজে যেটা হবে যে আমাদের যেমন লিভার সিরোসিস হয়, সেই জন্য আমাদের লেন্টিফর্ম নিউক্লিয়াস, বেসাল গ্যাংলিয়া ইনভলভমেন্ট হয়ে ইনভলন্টারি মুভমেন্ট সাধারণত পেশেন্টের কমনলি যেটা আসে ডিস্টোনিয়া নিয়ে আসে, ট্রেমর নিয়ে আসে, হ্যাঁ, কোরিয়া, এই তিনটা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। ইয়াং পেশেন্ট যদি ট্রেমর, ডিস্টোনিয়া এন্ড কোরিয়া নিয়ে প্রেজেন্ট করে, আমরা সবসময় পেশেন্টের উইলসন ডিজিজ এক্সক্লুড করার চেষ্টা করি আমরা, উইলসন ডিজিজ এক্সক্লুড করতে হবে। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখবে। এ পেশেন্ট কাম টু ইউ উইথ ট্রেমর অফ দ্য হ্যান্ড, দিস ইজ বাইলেটারাল,
and more in outstretched hand. Outstretched যদি হয় তাহলে এটা আমরা বলি যে এটা সাধারণত এক্সাজারবেশন অফ ফিজিওলজিক্যাল টেমর। হ্যাঁ, ইয়াং পেশেন্ট যদি হয় তাহলে এটা এক্সাজারবেশন অফ ফিজিওলজিক্যাল টেমরের অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, আমরা বইয়ে দেখবা যে একটা আছে যে অ্যাংজাইটিতে হতে পারে, থাইরোটক্সিকোসিস হতে পারে, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগের কারণে হতে পারে, ঠিক আছে, হাইপোগ্লাইসিমিয়াতে হতে পারে, ঠিক আছে, বিটা 2 অ্যাগনিস্ট অনেক সময় অ্যাজমাতে যারা ইউজ করি, থিওফাইলিনে হতে পারে ওষুধের কারণে, ঠিক আছে, হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা, এগুলোর কারণে কিন্তু ইয়ে হতে পারে। আচ্ছা, ট্রেমর ফ্রিকোয়েন্সি ইজ লো বাট অ্যামপ্লিটিউড ইজ মডারেট, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজফুল। আচ্ছা, যাই হোক, ইয়াং পেশেন্ট যদি এরকম বাইলেটারাল সিমেট্রিক্যাল বিশেষ করে আউটস্ট্রেচ হ্যান্ডের ট্রেমর হয় তাহলে আমরা বলবো এটা যে এক্সাজারবেশন অফ ফিজিওলজিক্যাল ট্রেমর। এটা যেমন এসেনশিয়াল ট্রেমর হতে পারে, কিন্তু ইয়াং পেশেন্ট অনেক সময় ফ্যামিলিয়াল এসেনশিয়াল ট্রেমর নিয়েও প্রেজেন্ট করে, যদিও এটা অলরেডি বেশি কমন। ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম এসেনশিয়াল ট্রেমর নিয়ে আসে, আমাদের থাইরোটক্সিকোসিস, ফিওক্রোমোসাইটোমা, ঠিক আছে, তারপরে আমাদের মাথায় রাখতে হবে ড্রাগসের মধ্যে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, ঠিক আছে, থিওফাইলিন, বিটা 2 অ্যাগনিস্ট যেমন সালবুটামল, হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। তারপর হাইপোগ্লাইসিমিয়াও কিন্তু এরকম হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা বইয়ে লিস্ট আছে সুন্দর করে তোমরা দেখতে পারবা। A patient present to you with repeated blinking, coughing throat clearing and normal voluntary facial movement. আচ্ছা, which kind of hyperkinetic? তাহলে পেশেন্ট যদি এরকম ইয়াং পেশেন্ট, যদি পার্টিকুলারলি ইয়াং পেশেন্ট আসে, রিপিটেড ব্লিঙ্কিং করে, কাফিং থ্রোট, হ্যাঁ, ক্লিয়ারিং করে, কাশিতেছে, ক্লিয়ারিং করতেছে, হ্যাঁ, এটাকে আমরা টিক বলি। টিক, এটা একটা নিউরো সাইকেট্রিক ডিসঅর্ডার কিন্তু, হ্যাঁ, and commonly affect কিন্তু ইয়াং চিলড্রেন বাট ইট মে পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ। অনেক ক্ষেত্রে, বেশিরভাগই যেটা ইয়াং বাচ্চাদের যেটা হয়, বেশিরভাগই কিন্তু এগুলো বড় হওয়ার সাথে সাথে কমে যায় বা চলে যায়, কিন্তু কিছু কিছু মানুষের এটা পারসিস্ট করে কিন্তু। এটা বলে টিক, TICS, টিক্স। হ্যাঁ, টিক যেটা যে কমপ্লেক্স পিওর মোটর টিক আছে, হ্যাঁ, এটা যে ক্লিয়ারিং থ্রোট মানে ভোকাল টিক, এখানে যেমন ব্লিঙ্কিং করতেছে মানে মোটর টিক, এখানে এই যে সাউন্ড করতেছে ভোকাল টিক, ঠিক আছে, তো এটা কমপ্লেক্স টিক, ভোকাল মোটর। হ্যাঁ, ঠিক আছে, এটা এটা একটা টরেট সিনড্রোম বলে, টরেট সিনড্রোম। হ্যাঁ, এটা সাইকিয়াট্রিক কিছু কম্পোনেন্ট থাকে এই পেশেন্টের। তাহলে এইটা এখানে প্রশ্নটার উত্তর হচ্ছে যে টিক হবে, এটা হাইপারকাইনেটিক সিনড্রোম হচ্ছে টিক। 34 years old lady come to you with dysarthria which is characterized by indistinct mumbling and nasal. Which side of brainstem can cause it? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই জন্য যদি nasal ভয়েস আসে, ডিসফেজিয়া, ডিসফোনিয়া এন্ড nasal ডিগার্জিটেশন, ঠিক আছে, তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে ব্রেন স্টিমের এটা মেডুলা অবলঙ্গা ডাইলেশন, হ্যাঁ, লোয়ার ব্রেন স্টিমে মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে, এটা 10 ক্রেনিয়াল নার্ভের যে নিউক্লিয়াস আছে ওখানে লেশন আছে, ঠিক আছে, ভ্যাগাস নার্ভের নিউক্লিয়াস। 46 years old male presented with ataxia gait which is associated with vertigo. Which of the following is most likely? তাহলে একটা পেশেন্ট হঠাৎ করে অ্যাটাক্সিয়া উইথ ভার্টিগো যদি নিয়ে আসে, হ্যাঁ, সাডেন অনসেট হলে, তাহলে সেরিবেলার লেশন হতে পারে, একুট লেশন ইন দ্য সেরিবেলাম, যেমন স্ট্রোক নিয়ে আসতে পারে, ঠিক আছে। বাট একটা ইয়াং ফিমেল যদি আসে বা মেলও আসতে পারে, যেমন হতে পারে মাল্টিপল স্ক্লেরোসিস। হ্যাঁ, একবারে একুট হয় না, একটু সাব একুট মানে র্যাপিডলি হবে, সাধারণত 2-3-4 দিন পরে আসে। হ্যাঁ, তাহলে এটা সেরিবেলাম, হুইচ অফ দ্য লাইকলি সেরিবেলাম ইনভলভমেন্ট, অথবা সেরিবেলার পেডাঙ্কুল যেগুলো আছে সেগুলো ইনভলভমেন্ট হলে কিন্তু এরকম হতে পারে, ঠিক আছে। ভার্টাইগো উইথ অ্যাটাক্সিয়া, অ্যাটাক্সিক গেট মানে সেরিবেলাম ইনভলভমেন্টের জন্য এটা হবে। হ্যাঁ, এ পেশেন্ট হ্যাজ ভিজুয়াল ডিস্টারবেন্স, এক্সামিনেশন শো ইনকগনাস হোমোরাইমাস সেমিয়ানোপিয়া ইন দ্য রাইট আই। তাহলে আমাদের রাইট আই যদি রাইট সাইডের যদি হোমোরাইমাস সেমিয়ানোপিয়া হয়, তাহলে লেফট আমরা বলতে পারি যে তার অপটিক রেডিয়েশনে
বা অপটিক কাইজমায় তোমার ইয়ে আছে লেফট, হ্যাঁ, তাহলে লেশন হবে টেম্পোরাল অথবা প্যারাইটাল লোব। ঠিক আছে। A patient come to you with headache, examination show third, fourth, sixth cranial nerve palsy. Third, fourth, sixth. আচ্ছা, which of the following, which of the pathological condition is most likely? তাহলে এটা এরকম পেশেন্ট যদি হেডেক নিয়ে আসে উইথ মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ palsy, হ্যাঁ আমরা বলি পলিনিউরাইটিস ক্রেনিয়ালিস, এটা কি বলি পলিনিউরাইটিস ক্রেনিয়ালিস। যদি হেডেকের সাথে পলিনিউরাইটিস ক্রেনিয়ালিস থাকে, লাইকলি কন্ডিশন হচ্ছে এটা মেনিনজাইটিস, এবং এগুলো ক্রনিক মেনিনজাইটিস এটা হয়। সাধারণত ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এগুলো কম হয়, টিউবারকুলাস মেনিনজাইটিস এন্ড আদার ক্রনিক মেনিনজাইটিস এগুলো আছে, সেই মেনিনজাইটিসে কিন্তু এরকম পলিনিউরাইটিস ক্রেনিয়ালিস হয়, মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ palsy নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। The patient present to the emergency with sudden onset of ptosis of the right. Examination show resistance to eye open. What is most likely? Ptosis হলে আবার eye open কেন করতে পারবে না, এটা তো বুঝলাম না। Sudden onset of ptosis আবার resistance to eye open, ফটোফোবিয়া। তো টোসিস হয়ে গেলে তো মানে উইকনেস এর কারণে, আপার আইলিড উইকনেস হলে টোসিস হয়, তো পেশেন্ট কেমন করে রেজিস্ট্যান্স করবে? অরবিকুলার মানে 7 ক্রেনিয়াল নার্ভ দিয়ে। আচ্ছা, এটা খুব ইয়ে কোশ্চেন, আমি আসলে এটা বুঝি নাই। এখানে আরেকটা প্রশ্ন আছে, 30 years old male come to you with unilateral ptosis, she has also complained ডাবল ভিশন হবে মনে হয়, পিপিল নর্মাল, his brother also similarly affected. What most likely diagnosis? পিপিল নর্মাল, ঠিক আছে, ইউনিল্যাটারাল টোসিস পিপিল নর্মাল, আবার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ। তাহলে একটা কনজেনিটাল টোসিস আছে, কনজেনিটাল টোসিস হতে পারে, এটা ইউনিল্যাটারাল হয়, এখানে পিপিল নর্মাল থাকে। ঠিক আছে, কনজেনিটাল টোসিস তো সাধারণত ফ্যামিলিয়াল হয় না। ঠিক আছে, এটা কি ধরনের প্রশ্ন, ডাবল আবার ডাবল ভিশন নাকি, এটা বুঝতেছি। আচ্ছা, আমার মনে হয় এগুলো একদম এমসিকিউ কোশ্চেন, আমি এগুলো আর কতটুকু আলোচনা করতে পারবো জানি না। আচ্ছা, 30 years old woman complain of daily frontal headache for preceding years, নাকি preceding, আচ্ছা, they occur at the various course on examination, pupil is 2 millimeter larger than the light direction, reactive to accommodation but not to light. Acha, which of the following diagnosis? A patient come to you with blurring vision, fundoscopy show disc, optic disc swelling. আচ্ছা, এটা এই পেশেন্ট গুলো আমরা অনেক পাই, হেডেকের পেশেন্ট, হেডেক উইথ ব্লারিং অফ ভিশন, হ্যাঁ, এবং অপটিক ডিস্ক সোয়েলিং মানে পেপিলিওডিমা। হুইচ অফ দ্য ফলোইং কজেস বাই দ্য অপটিক নার্ভ ড্যামেজ? এগুলো এমসিকিউ। আচ্ছা, যাই হোক, এগুলো কারণ হচ্ছে আমরা জানি যে হলে এই ধরনের পেশেন্টে আমরা সাধারণত যেটা পাই, পেলে আমরা প্রথমে একটা ব্রেন ইমেজিং করি, সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান যদি দেখি যে তার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ার কারণ কি, যে কোনো টিউমার বা হাইড্রোকেফালাস থাকে, তাহলে তো হলো। যদি দেখি যে সিটি স্ক্যান নর্মাল, তখন আমরা ধরে নিই যে পেশেন্টের এটা হয়তো আইআইএইচ হতে পারে অথবা সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস। ঠিক আছে, আইআইএইচ অথবা সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস। ঠিক আছে, আচ্ছা, সেরিব্রাল, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের একটা সেরিব্রাল ভেনোগ্রাম করি, এমআরভি, হ্যাঁ, এমআরভি, ম্যাগনেটিক রেজোনেন্স ভেনোগ্রাফি অফ ব্রেন। ঠিক আছে, ভেনাস সাইনাস গুলো দেখা হয়। আচ্ছা, এ পেশেন্ট কাম টু ইউ উইথ pseudobulbar palsy, which of the following infective and inflammatory condition can cause this? আচ্ছা, a patient come to you with pseudobulbar palsy. আচ্ছা, pseudobulbar palsy নিয়ে আসলে আমরা বুঝবো যে এটা ব্রেন স্টিমের অ্যাবভ দ্য ব্রেন স্টিম লেশন অ্যাবভ দ্য ব্রেন স্টিম। ওকে, হ্যাঁ, সাধারণত সেরিব্রাল কর্টেক্সে বা ইন্টারনাল ক্যাপসুলে বাইলেটারাল রিলেশন হয়, তাহলে পেশেন্ট সাধারণত pseudobulbar palsy নিয়ে আসে। হ্যাঁ, তাহলে এটার জন্য pseudobulbar palsy একটা মোটর নিউরন ডিজিজ কজ আছে,
এছাড়াও আরো অনেক কারণ আছে, একটা স্ট্রোকের কারণে হতে পারে, ঠিক আছে, ইনফ্লেমেটরি কন্ডিশন হতে পারে, ইনফেক্টিভ কন্ডিশন হতে পারে, তাই না? হুইচ অফ দ্য ফলোইং ইনফেক্টিভ, তাহলে ইনফ্লেমেটরি হলে মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে, হ্যাঁ, বাইল্যাটারাল যদি হয়। ইনফেক্টিভ হলে ব্রেনে যদি মাল্টিপল লেশন হয়, যেমন টিউবারকুলোমা হতে পারে, সিস্টিক সার্কোসিস হতে পারে, তাহলে এরকম পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন হচ্ছে হোভার সাইন। হোভার সাইনটা আমরা পাবো, হোভার সাইন একটা মানে এটা টেস্ট, এটা আমরা সাধারণত পেশেন্টের সাইকোজেনিক যদি লিম্ব উইকনেস, লোয়ার লিম্ব উইকনেস থাকে, তাহলে আমরা এই হোভার টেস্ট করি বা হোভার সাইন দেখি, হ্যাঁ। এটা বেড সাইড এক্সামিনেশন আমরা ক্লিনিক্যালি আমরা ওয়ার্ডে দেখাই, যে কোনো পেশেন্ট যদি আমরা সাসপেক্ট করি যে এটা উইকনেসটা, তার দেখলাম যে পায়ে উইকনেস শুধু, কিন্তু তার রিফ্লেক্স সব বাল্ব ঠিক আছে, টোন ঠিক আছে, পাওয়ার কমে গেছে, মানে সাইকোজেনিক ডিউ টু সাইকোলজিক্যাল কজ, ঠিক আছে, যেটা আমরা বলি কনভার্সন ডিসঅর্ডার অথবা মেলিঙ্গারিং হতে পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা হোভার টেস্ট করি, যে বাল্ব ঠিক আছে, পাওয়ার টোন ঠিক আছে, জার ঠিক আছে, প্লান্টার ঠিক আছে, হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু পেশেন্টের পায়ে শক্তি নেই, তখন আমরা হোভার টেস্ট করি। হোভার টেস্টটা হিলের নিচে দিয়ে, এটা বেড সাইডে তোমাদের স্যারকে তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে দেখা দিবে। হুম, হোভার টেস্ট এটা মনে রাখবো, হোভার টেস্ট এটা সাইকোলজিক্যাল উইকনেস অফ লোয়ার লিম উইকনেস দেখার জন্য আমরা এটা করি। সাধারণত মনোপ্লেজিয়া যদি হয় ইনভলভিং দা আইদার রাইট ও লোয়ার লিম যদি নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট, যে অনেক সময় এরকম আসে পেশেন্ট যে একটা পায়ে শক্তি নেই ডিউ টু সাইকোলজিক্যাল কজ, ঠিক আছে, কনভার্সন ডিসঅর্ডার, তখন আমরা ওভার টেস্ট করি। ওভার টেস্ট যদি পজিটিভ হয় আমরা এটা বুঝি যে সাইকোলজিক্যাল পেশেন্ট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, আমরা এর পরের ক্লাসে মাইগ্রেন পড়বো, হেডেকটা এর পরের ক্লাসে আমরা হেডেক পড়বো, ঠিক আছে, সেক্ষেত্রে মাইগ্রেন নিয়ে আমরা ডিসকাশন করবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই হেডেক নিয়ে আমরা পরে ডিসকাস করবো। আচ্ছা, এ ইউনিলেটারাল ফেসিয়াল পেইন, আচ্ছা, এ 30 ইয়ার্স লেডি হ্যাজ প্রেজেন্ট টু ইউ উইথ ইউনিলেটারাল ফেসিয়াল পেইন, হ্যাঁ, ঠিক আছে, এবং যদি ইউনিলেটারাল পেইন নিয়ে আসে তাহলে আমাদের বলছে ফেসিয়াল পেইন ইজ রিপিটেটিভ, সিভিয়ার বাট ভেরি ব্রিফ, হি মেনশন পেইন ইনক্রিজিং while eating। আচ্ছা, এই ধরনের কন্ডিশন যদি ইউনিলেটারাল ব্রিফ শর্ট লেন্সিলেটিং পেইন যদি হয়, হ্যাঁ, ব্রিফ যদি হয়, শর্ট যদি একটা লেন্সিলেটিং পেইন, সিভিয়ার পেইন হয় পেশেন্টের, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের কিন্তু আমরা আহ, এই ডায়াগনোসিস একেবারে করি যে ব্রিফ হঠাৎ করে খায়, শুটিং পেইন, হ্যাঁ, এটাকে বলে শুটিং পেইন, এবং এটা খাওয়ার সময়, কুলি করার সময়, কথা বলার সময় বেড়ে যায়, হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। তাহলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া মনে রাখবা, যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, হ্যাঁ, এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া এই পেশেন্টের, এটা অ্যান্সার হবে যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া পেশেন্টের ডায়াগনোসিস। আর যে 30 ইয়ার্স এর পেশেন্ট, ইয়াং পেশেন্টের যদি ট্রাইজেমিনাল নিউরালজিয়া নিয়ে আসে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া যদিও ফিমেলের কমন, বাট ইট ইজ এ ডিজিজ অফ মিডিল এজ, মিডিল মানে 50 ইয়ার্স, অ্যারাউন্ড 50-তে কিন্তু এটা হয়, 50 ইয়ার্স এর পরে, 50-60 এই সময়ে পেশেন্টরা এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া আসে। বাট ইয়াং পেশেন্ট যদি আমাদের কাছে আসে, আমাদের কিন্তু সেকেন্ডারি কজ, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস বা সিপি অ্যাঙ্গেল কোনো টিউমার, এই ধরনের এগুলো আমরা এক্সক্লুড করি কিন্তু, হ্যাঁ, তখন আমাদের সব পেশেন্টেরই ব্রেন ইমেজিং করতে হয়, কিন্তু আমরা বিশেষ করে পার্টিকুলারলি যদি ইয়াং পেশেন্ট আসে তখন আমরা মাথায় রাখি যে এটা মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে, ঠিক আছে, অথবা সিপি অ্যাঙ্গেল লেশন হতে পারে, মানে সেকেন্ডারি ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আর সাধারণত যেটা প্রাইমারি সেগুলো হয় ডিউ টু ট্রাইজেমিনাল নার্ভে যদি ভাস্কুলার লুপ দিয়ে ট্রাইজেমিনাল নার্ভকে এনকোড করে ইরিটেট করা হয়, তখন কিন্তু ট্রাইজেমিনাল নিউরালজিয়া হয়। হুম, সেক্ষেত্রে আমরা নর্মাল, যেটা আমরা কনভেনশনাল এমআরআই, এটা কিন্তু নর্মাল থাকবে, হ্যাঁ। আর আমরা সেক্ষেত্রে আমরা যদি খুব সিপি অ্যাঙ্গেলটা মানে ইয়েটা দেখি, ট্রাইজেমিনাল নার্ভের কোর্সটাকে ইমেজ করে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ট্রাইজেমিনাল নার্ভটাকে অ্যাঙ্কর করে আছে কোনো ভাস্কুলার লুপ, ঠিক আছে, এবং এখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের অ্যান্টি কনভালসেন্ট, হ্যাঁ, সবচেয়ে বেস্ট ড্রাগ হচ্ছে কার্বামাজিপিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, মনে রাখবা এখানে ট্রাইজেমিনাল নিউরালজিয়া,
ঠিক আছে। এছাড়া আমরা অক্সারবামাজিপিন ইউজ করতে পারি, বাট ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে কার্বামাজিপিন এন্ড কার্বামাজিপিন, এটা মনে রাখবেন। ট্রাইজেনাল A patient present to you with focal seizure, which of the following statement? Focal seizure এর জন্য আমাদের জানি focal seizure এ generalized seizure, focal seizure আমরা পরবর্তীতে epilepsy পড়ার সময় এটা পড়বো। Which of the metabolic condition is unlikely to be generalized tonic-clonic seizure? এগুলো হচ্ছে metabolic condition এ হয়, এটা আমরা দেখবো। হ্যাঁ, epilepsy কি কি metabolic এতে হয়। 70-year-old generalized occasionally yes action seizure and morning myoclonus spike. ফার্স্ট লাইন যদি এই ধরনের পেশেন্ট আসে, এটা হচ্ছে প্রাইমারি জেনারেলাইজ টনিক ক্লোনিক এপিলেপসি। ঠিক আছে, এর সাথে মাঝে মাঝে অ্যাবসেন্স থাকে এবং মর্নিং মায়োক্লোনাস থাকে। হ্যাঁ, এবং ইজিতে আমরা যদি পলি স্পাইক পাই, স্লো ওয়েভ, ঠিক আছে, পলি স্পাইক এন্ড ওয়েভ যদি থাকে, তাহলে আমরা এটা মনে করি প্রাইমারি এপিলেপসি এটা। হ্যাঁ, প্রাইমারি জেনারেলাইজ টনিক ক্লোনিক এপিলেপসি। এবং এটার ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েড। ঠিক আছে, ফার্স্ট লাইন ড্রাগ সোডিয়াম ভ্যালপ্রয়েড is the patient has experienced repeated seizures. Clinicians are not sure episodes are truly epileptic or not. Which investigation can help? যদি এরকম হয় একটা সিজার এন্ড সিউডো সিজার, যদি ক্লিনিশিয়ান অনেক সময় আমরা সিজার এবং সিউডো সিজার কনফিউজড হয়ে যাই, হ্যাঁ, পেশেন্টের বুঝতে পারি না, তখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা করতে পারি ভিডিও ইজি, তাই না? ভিডিও করে যদি ওই সময় কনভালশনের সময় যদি ইজি করি, এবং ডিউরিং কনভালশন অবশ্যই আমাদের ইজিতে চেঞ্জ আসবে যদি ট্রু সিজার হয়। আর যদি সিউডো সিজার হয় তাহলে ইজি থাকবে নর্মাল। ঠিক আছে, নর্মালি আমরা কোনো পলি স্পাইক পাবো না, স্লো ওয়েভ পাবো না, হ্যাঁ, আলফা ওয়েভ পাবো সিউডো সিজারে। A 15 years old female has experienced repeated epileptic seizure. এটা হলো এপিলেপসিতে আমরা পড়বো। আচ্ছা, এখানে বলছে ইন্ডিকেশন অফ ব্রেন ইমেজিং। ইন্ডিকেশন অফ ব্রেন ইমেজিং মনে রাখবা কি কি আছে, 4টা ইন্ডিকেশন অফ ব্রেন ইমেজিং ইন এপিলেপসি পেশেন্ট। এপিলেপসি অকার 4টা ইন্ডিকেশন অফ ব্রেন ইমেজিং ইন এপিলেপসি, এটা বলে নেই, পরে আবার এটা এপিলেপসিতে পড়বো, যদি ক্লাস নিতে পারি তাহলে আমি বলবো। এই ইন্ডিকেশন অফ ব্রেন ইমেজিং ইন এপিলেপসিতে 4টা কন্ডিশন আছে। দেয়ার আর 4 কন্ডিশন। নাম্বার 1 হচ্ছে যে এজ মোর দেন 16 ইয়ার্স। যদি কোনো পেশেন্টের এজ মোর দেন 16 ইয়ার্স হয় তাহলে আমরা ব্রেন ইমেজিং করবো, এবং প্রেফারেবলি এপিলেপসিতে আমরা যে ইমেজিংটা করি সেটা এমআরআই কিন্তু 90% সেন্সিটিভ, আর সিটি স্ক্যান 60%। সিটি স্ক্যান করতে পারি, বাট ইট ইজ লেস সেন্সিটিভ দেন দ্য এমআরআই। তাহলে ব্রেন ইমেজিং করলে আমরা অবশ্যই একটা এমআরআই করবো। ঠিক আছে, যদি অ্যাভেলেবল না হয় সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যানও করতে পারি। ঠিক আছে, নাম্বার 1। তাহলে একটা ইন্ডিকেশন হচ্ছে যে এজ মোর দেন 16 ইয়ার্স। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে যদি ফোকাল এপিলেপসি হয়, যদি পেশেন্টের ক্লিনিক্যালি আমরা দেখি যে পেশেন্ট ইজ ফোকাল সিজার, তার মানে ফোকাল সিজার ক্লিনিক্যালি যদি দেখি যে পেশেন্টের এক হাতে সিজার হচ্ছে বা এক সাইডে সিজার হচ্ছে, ফোকাল সিজার ক্লিনিক্যালি যদি আমরা দেখি যে জেনারেলাইজ সিজার না, ফোকাল সিজার। এবং 3 নম্বর হচ্ছে ইজি করে যদি দেখি যে ইজি শো ফোকাল সিজার ক্যারেক্টারিস্টিক। ইজিতে দেখলাম যে তার ফোকাল ডিসচার্জ হচ্ছে, তার ফ্রন্টাল লোব থেকে ডিসচার্জ হচ্ছে, অথবা প্যারাইটাল লোব থেকে, অথবা টেম্পোরাল লোব থেকে ডিসচার্জ হচ্ছে, তাহলে যে টেম্পোরাল লোবে আমরা রাইট টেম্পোরাল লোবে স্লো ওয়েভ পাচ্ছি, অথবা রাইট টেম্পোরাল লোবে আমরা স্পাইক এন্ড ওয়েভ পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইমেজিং করব, ব্রেন ইমেজিং করব। আর একটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল, হোয়েন সিজার ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল। হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট, যখন দুইটা ড্রাগ দিয়েও কন্ট্রোল হচ্ছে না, তখন অবশ্যই ইমেজিং করতে হবে। সেক্ষেত্রে লাইকলি সেকেন্ডারি এপিলেপসি মনে রাখতে হবে, এবং সেকেন্ডারি এপিলেপসি মানে কোনো স্ট্রাকচারাল লেশন ইন দ্য ব্রেন থাকার সম্ভাবনা আছে। কারণ প্রাইমারি এপিলেপসি গুলো সাধারণত ইয়াং এজে হয়, বিফোর দ্য এজ অফ 20। এই জন্য তারপরেও বলছে যে 16 এর পরে হলেই একটা ইমেজিং করতে হবে। তারা হলে 1 নম্বর হচ্ছে যে এজ মোর দেন 16 ইয়ার, 2 নম্বর হচ্ছে যে পেশেন্ট ডেভেলপ ফোকাল সিজার ক্লিনিক্যালি, তারপরে যদি এপিলেপসি ইজি শো ফোকাল এপিলেপটিফর্ম ডিসচার্জ,
আর যদি ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল সিজার, ওয়েন সিজার ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল, এই চারটা হচ্ছে ইন্ডিকেশন অফ ব্রেন ইমেজিং। এটা ডেভিডসনেও আছে, বক্সে তোমরা দেখলে পাবা। আচ্ছা, a 30 years old male was started to antiepileptic drug when would be, আচ্ছা একটা 30 বছরের স্টার্ট was when would you consider checking adherence, reconsider diagnosis or alternate। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। এটা যদি এরকম আমরা জানি যে কখন আমাদের অ্যান্টিপিলেপটিক ড্রাগের যে স্টার্টিং ইয়ে আছে বা গাইডলাইন আছে, সেখানে আছে যে যদি আমরা দুইটা ড্রাগ দিয়ে দেখি যে পেশেন্টের ইপিলেপসি, দুইটা ড্রাগ, ফার্স্ট লাইন ড্রাগ এবং এর সাথে যদি সেকেন্ড লাইন আরেকটা ড্রাগ যদি কম্বিনেশন দেওয়ার পরে ম্যাক্সিমাম ডোজে যদি পেশেন্টের সিজার কন্ট্রোল না হয়, তখন আমাদেরকে কমপ্লায়েন্স চেক করতে হবে যে পেশেন্ট আসলে আমরা ওষুধ লিখতেছি, পেশেন্ট খাচ্ছে না। এটা কিন্তু কমনলি এটা হয়, পেশেন্ট খাচ্ছে না বা মাঝে মাঝে খাচ্ছে, মাঝে মাঝে বন্ধ করতেছে, হ্যাঁ, অথবা ইরেগুলার খাচ্ছে এবং যখন বন্ধ করতেছে সেই সময় সিজার হচ্ছে, সেটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে আমরা আসলে এটা পেশেন্টের সিউডো সিজার, কিন্তু আমরা অ্যান্টিএপিলেপটিক ড্রাগ দিচ্ছি। পেশেন্ট হ্যাজ সিউডো সিজার, বাট আমরা অ্যান্টিএপিলেপটিক ড্রাগ দিচ্ছি, আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি, মানে কারেক্ট ডায়াগনোসিস হয়নি, তাহলে রিকনসিডার ডায়াগনোসিস করতে হবে। আর একটা হচ্ছে অল্টারনেট ডায়াগনোসিস, ওই যে অল্টারনেট বললাম যে এটা সিউডো সিজার হতে পারে বা অন্য কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে তখন এইটাই ইয়ে করবো আমাদের, তখন এই এই জিনিসটা করতে হবে যদি দুইটা ড্রাগ দিয়ে হতে পারে। এবং নন ড্রাগ ট্রিটমেন্ট হচ্ছে আছে আমাদের আমাদের ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন থেরাপি আছে, ঠিক আছে? ইপিলেপসি সার্জারি আছে একটা, খুবই পপুলার, বিশেষ করে আমাদের কমপ্লেক্স পার্শিয়াল সিজার, রিফ্র্যাক্টরি ইপিলেপসি, টেম্পোরাল লোব ইপিলেপসি যেগুলো হয়, হ্যাঁ, সেগুলোতে আমরা ইপিলেপসি সার্জারি করি, ইপিলেপসি সার্জারি, ঠিক আছে? ইপিলেপটিক ফোকাসটাকে আইডেন্টিফিকেশন করি, এটা অবশ্যই সেকেন্ডারি ইপিলেপসি হতে হবে, এটা ফোকাসটাকে আইডেন্টিফাই করতে হবে এবং এই ফোকাসটাকে কেটে ফেলে দিতে হয়, দিলেই ইপিলেপসি তখন দেখা যায় যে উইদাউট এনি ড্রাগ এই সিজার কন্ট্রোল থাকে, অথবা যদি তারপরেও যদি সিজার হয় তো মিনিমাম ড্রাগ এই কন্ট্রোল থাকে, ঠিক আছে? সেটা নন ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে আমরা তিনটা মনে রাখবো, একটা হচ্ছে যে ইপিলেপসি সার্জারি, 2 নম্বর হচ্ছে ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন থেরাপি, আর 3 নম্বর কিটোজেনিক ডায়েট। এটা হচ্ছে কিটোজেনিক ডায়েট, হাই কিটোজেনিক ডায়েট, মানে ফ্যাট, হাই ফ্যাট ডায়েট, কিটোজেনিক ডায়েট, এটা একটা ট্রিটমেন্ট অপশন। কিটোজেনিক ডায়েটের একটা ইয়ে হচ্ছে যে আমাদের দেখা যায় যে এটা অ্যাথেরোস্ক্লেরোসিস করে এবং হার্ট ডিজিজ, স্ট্রোক এ করতে পারে, হ্যাঁ। হাই ফ্যাট দেওয়া হয়, স্যাচুরেটেড ফ্যাট, ঠিক আছে? কিটোজেনিক ডায়েট অলসো ট্রিটমেন্ট অপশন, এটা মনে রাখবে, এটা তিনটা তোমরা জানবা যে নন ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে তিনটা ট্রিটমেন্ট, একটা হচ্ছে ইপিলেপসি সার্জারি, ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন থেরাপি, আর একটা হচ্ছে কিটোজেনিক ডায়েট, তিনটা। A 16 years old male presented with 2 years history of absence seizure। আচ্ছা, which of the following absence seizure এর মধ্যে absence seizure কিন্তু ভেরি ইজি টু কন্ট্রোল, ঠিক আছে, এবং হাইলি সেনসিটিভ টু, মানে ইজিতে সাধারণত ইয়ে হয়, পার্টিকুলারলি হাইপার ভেন্টিলেশন করলে ইজিতে এটা ক্যাচ আপ হয়, ইজিতে তোমার পজিটিভ আসে, ইজি হাইপার ভেন্টিলেশনের সময়, ডিউরিং হাইপার ভেন্টিলেশনের সময়, হ্যাঁ। তো অ্যাবসেন্ট সিজার চিকিৎসা করা ভালো, প্রগনোসিস কিন্তু বেস্ট, যত সিজার আছে এর মধ্যে অ্যাবসেন্ট সিজারের প্রগনোসিস সবচেয়ে ভালো, ঠিক আছে? অ্যাবসেন্ট সিজার সাধারণত 8 থেকে 12 বছরের মধ্যে হয়, ঠিক আছে? এবং এখানে ড্রাগ অফ চয়েস হচ্ছে ইথোসাক্সামাইড, হ্যাঁ, ইথোসাক্সামাইড ইজ দ্য ড্রাগ অফ চয়েস, নাম্বার 1 ড্রাগ, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েড, 3 নম্বর আমরা লেভোটাইরাসিটামল দিতে পারি। তাহলে অ্যাবসেন্ট সিজারে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ যদি প্রথমে একটা বলি সেটা ইথোসাক্সামাইড, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আমাদের ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েড, ইথোসাক্সামাইড এন্ড সোডিয়াম ভ্যালপ্রয়েড, এটা মনে রাখতে হবে। এই দুটাকে আমরা বলি মনোথেরাপি দিলে, মনোথেরাপি আমরা দিই, একটাতেই কন্ট্রোল হয় এবং ইজিলি কন্ট্রোল হয়, ঠিক আছে? আমাদের দেশে সোডিয়াম ইথোসাক্সামাইডটা মানে অ্যাভেলেবল না, আমরা এই জন্য অ্যাবসেন্ট সিজারে কিন্তু সোডিয়াম ভ্যালপ্রয়েডটাই ইউজ করি, বাট পরীক্ষায় তোমাদের আসলে তোমরা 1 নম্বরে বলবা ইথোসাক্সামাইড, ঠিক আছে?
35 years old female was started with epileptic drug. এগুলো আসলে আমার মনে হয় epilepsy পড়লে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 30 years old female come to you with vertigo which is spontaneous. আচ্ছা, he mentioned his episode start when he roll over the bed and get out. আচ্ছা, examination show nystagmus. আচ্ছা, appropriate management plan. আচ্ছা, এই যদি সাধারণত এটা আমার মনে হচ্ছে যে যেরকম যদি আমরা জানি যে ভার্টাইগো, সেন্ট্রাল ভার্টাইগো আছে, পেরিফেরাল ভার্টাইগো আছে, এখন এটা আরো কিছু ইনফরমেশন দরকার। যদি এমন হয় যে সাধারণত ওল্ড এজে বা হেড ইঞ্জুরির পরে কিছু কিছু পেশেন্ট আসে আমাদের এরকম তোমার প্যারক্সিজমাল ভার্টাইগো নিয়ে, এপিসোডিক, বারবার দেখা যায় যে 6 মাস পর, 1 বছর পর ভার্টাইগো নিয়ে আসে। হ্যাঁ, এবং এরা ওই যে বিজনেস জল্টিং মুভমেন্ট বা রোল ইন দ্য বেড, হ্যাঁ, রোল ওভার দ্য বেডের মধ্যে বেডে ভার্টাইগো হয়। সাধারণত এটা আমরা বিপিভিপি বলি, বিহাইন্ড প্যারক্সিজমাল পজিশনাল ভার্টাইগো। এদের কোনো অরাল সিমটম থাকে না, যেমন টিনিটাস, ডেফনেস এগুলো থাকে না। হ্যাঁ, এবং এই পেশেন্টগুলোর নিউরোলজিক্যাল কোনো ডেফিসিটও থাকে না। ঠিক আছে, সাধারণত পেশেন্টগুলো কিন্তু ওল্ড এজ হয়, অথবা আপনার হেড ইঞ্জুরি পরে ইয়াং পেশেন্টও আসে, কিন্তু হেড ইঞ্জুরি পরে বা হেড সার্জারি, হ্যাঁ, এরকম ক্রিনিয়াল সার্জারি পরে ইয়াং পেশেন্টও আসে। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা ডায়াগনোসিসে বিনাইন প্যারক্সিজমাল পজিশনাল ভার্টাইগো। ঠিক আছে, এটা টেস্ট করি আমরা ওই যে ইয়ে করি, হলপিক ম্যানুভার করি। ঠিক আছে, হলপিক, ডিপ হলপিক ম্যানুভার করে আমরা ডায়াগনোসিস করি, নিস্টেগমাস পাই। হ্যাঁ, এবং ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের এটা ইপ্লিস ম্যানুভার করে আমরা এটা চিকিৎসা ট্রিটমেন্ট দিই। আচ্ছা, এইগুলো আমাদের, আমার মনে হয় এগুলো পড়লে তোমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, এই ধরনের এগুলো সব, বাকিগুলো সব এমসিকিউ কোশ্চেন। এই এমসিকিউ কোশ্চেনের আসলে উত্তর যদি থাকতো দেওয়া, তাহলে সেগুলো নিয়ে ডিসকাস করা যেত। আমার মনে হয় এগুলো ফার্স্ট ইয়ারের কোশ্চেন, তো এগুলো তোমরা মানে একেবারে আমার ডিসকাস করাটা মনে হয় খুব ইয়ে হবে না। ঠিক আছে, এগুলো পরবর্তীতে তোমাদের যদি স্পেসিফিক কোনো জানার থাকে তাহলে আমাকে জানাই। তো আজকে কোশ্চেন, এই অ্যান্সার কোশ্চেন যেগুলো আছে ডিসকাশন আজকে শেষ। নেক্সট ক্লাস আমরা হেডেকের ক্লাস করব আশা করতেছি আগামী শুক্রবারে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, এই এমসিকিউ গুলো তোমরা কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো বা বলতে পারো, আলাদা করে লিখতে পারো স্পেসিফিক্যালি, যে উত্তর দিয়ে, যে এগুলো তো সব এমসিকিউ কোশ্চেন, এগুলো উত্তর দেওয়া আসলে ভেরি ডিফিকাল্ট, কোন কারণ এর তো অ্যান্সার দেওয়া নেই। যদি 4টা অ্যান্সার দেওয়া থাকতো বা 2টা অ্যান্সার দেওয়া থাকতো বা 6টা অ্যান্সার দেওয়া থাকতো, তাহলে বলা যেত যে কোনটা ঠিক কোনটা ঠিক ঠিক না। তো ওকে, তাহলে এই পর্যন্ত থাক।